সবাইকে মেডিকেল হায়ার স্টাডির পক্ষ থেকে স্বাগতম। আজকের গাইডলাইন ক্লাস ফর রেসিডেন্সি এমডিএমএস মার্চ 2025 সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার বিধানচন্দ্র সরকার। আজকে আমাদের সাথে আছে ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম, ডাক্তার প্রিয়াঙ্কা আচার্য। আমি কথা বলবো মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে, ডক্টর রিয়াজুল জান্নাত মাসুম কথা বলবে সার্জারি ফ্যাকাল্টি নিয়ে, ডক্টর প্রিয়াঙ্কা আচার্য কথা বলবে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি নিয়ে। আমাদের আজকের এই সেশনটি যাদের জন্য, আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আহ, এইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম শুরুতেই। সেটা হচ্ছে যে যারা রেসিডেন্সি পরীক্ষা দিতে চান মার্চ 2025-এর জন্য, তাদের পরীক্ষাটি হবে নভেম্বর বা ডিসেম্বর মাসে। নভেম্বরের সেকেন্ড উইক থেকে ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে পরীক্ষাটি হয়ে যায়। নর্মাল সেশনটি ছিল নভেম্বরের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যেই, বাট বিগত কয়েক বছর ধরে কোভিড এর সেশন বা কোভিড পরবর্তী সেশনগুলোতে একটু লেট হয়েছিল পরীক্ষা হতে। আপনারা যারা ইন্টার্নশিপ শেষ করেছেন এবং সেটা সার্টিফিকেট পেয়েছেন 28 ফেব্রুয়ারি 2024-এ, তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারা হচ্ছেন সবচেয়ে জুনিয়র ক্যান্ডিডেট। আর এই পরীক্ষায় প্রাইভেট ক্যান্ডিডেটের পাশাপাশি গভর্নমেন্ট ক্যান্ডিডেটও অংশগ্রহণ করতে পারবেন। আপনারা প্রত্যেকেই সরকারি চাকরিজীবীরা জানি যে আমাদের ডেপুটেশন নীতিমালা কি, সেই নীতিমালা অনুযায়ী বাকিরা জয়েন করতে পারবেন এই পরীক্ষায়। আপনারা রিসেন্টলি গত মাসের 6 তারিখ পর্যন্ত, এই মাসের 6 তারিখ পর্যন্ত আপনারা এফসিবিএস পার্ট 1 পরীক্ষা অনেকে অংশগ্রহণ করেছেন। অনেকেরই তার পছন্দের সাবজেক্টে এফসিবিএস পার্ট 1 পাস হয়েছে, অনেকেরই হৃদয় ভেঙেছে। যারা এফসিবিএস পার্ট 1 পাস করেছেন তাদের অনেকেরই রেসিডেন্সিতে পড়ার একটা টার্গেট থাকে। যারা এফসিবিএস পার্ট 1 পাস করতে পারেননি তাদের সামনে আরেকটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা। আমার স্পেসিফিক্যালি আজকে আমার টার্গেট হচ্ছে যারা মেডিসিন ফ্যাকাল্টিতে মেডিসিনের যে কোনো মেডিসিন এন্ড অ্যালাইড ব্রাঞ্চে এফসিএস পার্ট 1 দিয়েছেন, সেটি কৃতকার্য হয়েছেন, অথবা এফসিএস পার্ট 1 দিয়ে কৃতকার্য হননি, তাদের অনেকেরই মনে একটি কনফিউশন থেকে যায় যে আমি তো ডেভিডসন পড়েছি, আমি তো বেসিক তেমন কিছু পড়িনি, আমি কি রেসিডেন্সি ভর্তি পরীক্ষার জন্য এই প্রিপারেশনটিকে কিছুটা গুছিয়ে অংশগ্রহণ করতে পারবো কিনা, নাকি আমাকে পুরো বছর ধরে বেসিক সাবজেক্ট পড়ে তারপর রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আমাদের এই কনফিউশনের জন্য একটি যুদ্ধে কিন্তু মানে মনোবলটি সবার আগে দরকার, স্ট্র্যাটেজি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা যুদ্ধে যাবার আগেই যদি হেরে যাই তাহলে সেটি হচ্ছে এক ধরনের কাপুরুষতা হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের সাহস করতে হবে যে আমরা পরবর্তী যে ভর্তি পরীক্ষাটি আছে, পোস্ট গ্রাজুয়েশনে এই জার্নিটাতে আমরা প্রত্যেকটি পরীক্ষা অংশগ্রহণ করব। আমি কি একেবারে শূন্য হাতে অংশগ্রহণ করব, নাকি আমার প্রস্তুতি থাকবে? যারা এফসিএস পার্ট 1 পরীক্ষায় অলরেডি অংশগ্রহণ করেছে বা এখনো এফসিএস পার্ট 1 এর জন্য কোনোদিন প্রিপারেশন নেয়নি, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছে, কি করবে এই সময়টা ভাবছিল, তারাও আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই প্রোগ্রামটির সবচেয়ে বড় যে অন্তর্নিহিত বিষয় সেটি হচ্ছে এই প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন করা যাতে অল্প সময়ে একজন পোস্ট গ্রাজুয়েট অ্যাসপিরেন্ট সহজেই কোনো একটি পরীক্ষার প্রস্তুতির জন্য সাহস অর্জন করতে পারে। এইটি এই পোস্ট গ্রাজুয়েশন জার্নি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটা আমি বা আমার সাথে যারা আছেন তারা এটাই মনে করেন। ধন্যবাদ এবং স্বাগতম আবার সবাইকে আমাদের আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য। আমি আগে আমার পরিচয় দিয়েছিলাম, আমি মেডিকেল হায়ার স্টাডি মেন্টর হিসেবে আছি। আমি ডাক্তার বিধানচন্দ্র সরকার। আমি বর্তমানে সহকারী রেজিস্ট্রার হিসেবে পোস্টেড আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে। আমি এমডি রেসিডেন্সি ইন্টারনাল মেডিসিনে চান্স পেয়েছিলাম। এরপর আমি এফসিপিএস কোর্সটি কন্টিনিউ করছি। আমি শুরুতেই বলেছি আমাদের আজকের টপিক সেটা ছিল গাইডলাইন ক্লাস ফর রেসিডেন্সি মেডিসিন ফ্যাকাল্টি, সার্জারি ফ্যাকাল্টি এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য। আমার আজকের এই আলোচনাটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে যে রেসিডেন্সি ভর্তি পরীক্ষার কিছু নিয়ম কানুন, যেটি আমার পরবর্তী যারা মেন্টর আছেন তারাও বলবেন, একই জিনিস হয়তো বা একটু রিপিট হতে পারে। তারপরও আমি চেষ্টা করবো যতটুকু কনসাইজ ওয়েতে আপনাদেরকে বোঝানোর মতো করে বলতে পারি। গাইডলাইন সেশনটি আসলে কার জন্য? এমন অনেকেই আছেন যিনি পরীক্ষা অলরেডি দিয়েছেন রেসিডেন্সি, কিন্তু তিনি হয়তো বা একটি নিয়ম জানেন না। সেটা কেমন? এমন হতে পারে একজন পুরাতন পরীক্ষার্থী, তার হয়তো বা বিএমডিসির রেজিস্ট্রেশনটা এই বছরের অগাস্ট, সেপ্টেম্বর বা অক্টোবর শেষ হয়ে যাবে। তাহলে তাকে ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য এটি আপডেট করতে হবে। এটিও একটি ইনফরমেশন। কাজেই আমি পুরাতন পরীক্ষার্থী, আমার এত কিছু লাগবে না। আসলে কি, প্রত্যেকটি গাইডলাইন সেশন, প্রত্যেকটি আলাদা ইনস্টিটিউট যেগুলো আছে, কোচিং সেন্টার, তাদের যেসব মেন্টর আছে,
প্রত্যেকেই পথটি পার করে এসেছেন, তাদের প্রত্যেকেরই কথা থেকে কিছু না কিছু শেখার আছে, কিছু না কিছু জানার আছে। আমি শুধু হাইলাইট টপিকস গুলো নিয়ে একটু কথা বলবো, এরপর আমি কথা বলবো যে কিভাবে আমরা যারা নিউ এক্সামিনি, যারা কখনোই পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে পড়েননি, যারা আগামী জানুয়ারিতে চিন্তা করছেন পার্ট 1 দিবেন, তারা রেসিডেন্সিতে একটু বসতে পারেন। তার পার্ট 1 এর পড়াটুকুর অনেকটুকু পড়া রেডি হয়ে যাবে। যারা অলরেডি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন বা দেননি, কিংবা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন বা হননি, আপনাদের জন্য এই রেসিডেন্সি হতে পারে একটি মডেল টেস্টের মতো, যেখানে আপনারা পড়াটাকে কন্টিনিউ করলেন, একটু চেষ্টা করলেন যে রেসিডেন্সিতে চান্স পাওয়া যায় কিনা, তারপর আপনারা আবার এফসিএস পার্ট 1 এর জন্য জানুয়ারিতে বসতে পারলেন। এটি হচ্ছে গত বছরের আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্র বিশ্ববিদ্যালয়ে এবং এর বাইরে যেসব কোর্স চালু রয়েছে সেই বিজ্ঞপ্তিটা, অ্যাডমিশন নোটিস ফর এমডিএমএস ফেজ রেসিডেন্সি প্রোগ্রাম মার্চ 2024। এটা গত বছর এটার বিজ্ঞপ্তির ডেট ছিল 25 সেপ্টেম্বর থেকে 30 অক্টোবর পর্যন্ত, এই সময়টাই দেয় এবং পরীক্ষার ডেটটাও এখানে দেওয়া থাকে। এখানে হচ্ছে আপনারা দেখবেন যে সাধারণ পরিষদের মতামত নিয়ে জীবনের কোনো বিনিয়োগ। সরি, কেউ কিছু জিজ্ঞেস করছেন? মাহমুদা বা মাসুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ভুলে মনে হয় কেউ মানে মাইক অন হয়ে গেছিল অন্য কারো। ওকে, আপনি থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ। এটা কমন একটি নোটিশ। এখানে হচ্ছে যে অ্যাডমিশন ফি, অ্যাডমিশন প্রসেস, ওয়েবসাইট, এগুলো দেওয়া আছে। আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইনস্ট্রাকশন অন অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন ফর অল ক্যান্ডিডেট। এতে 200টি প্রশ্নের পরীক্ষা থাকবে। এখানে 180টি এমসিকিউ থাকবে, যেটার ট্রু এবং ফলস হবে আনসার, এবং এটি প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.05 কাটা যাবে। 20টি সিঙ্গেল বেস্ট আনসার থাকবে, যেটা প্রত্যেকটি রিলেভেন্ট বা কারেক্ট আনসার হতে পারে, তার মধ্যে সবচেয়ে কারেক্ট বা সবচেয়ে রিলেভেন্টটাই উত্তর হবে। এইটুকুই এই জায়গার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এগুলো আমার পরবর্তী স্পিকাররা আরো ভালো করে বলবেন, আমি জাস্ট একটু হাইলাইট করে যাচ্ছি। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমাদের প্রচুর অ্যাসপিরেন্ট থাকে যারা আমাদেরকে প্রায়ই আমাদের গ্রুপে বা আমাদের যে চ্যাট বক্স সেখানে মেসেজ করেন যে আমি এত তারিখ ইন্টার্নশিপ শেষ করেছি, আমি কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কিনা। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আমাদের ক্যান্ডিডেটের কি কি থাকতে হবে, সেটি হচ্ছে তার একটি এমবিবিএস বা বিডিএস সার্টিফিকেট থাকতে হবে, অথবা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকতে হবে যেটা বিএমডিসি রিকগনাইজড, এবং 1 ইয়ার ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন ফেব্রুয়ারি 21 তারিখ 2024 সালে, কিন্তু আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন করলেন এপ্রিল মাসে, কিন্তু আপনি সার্টিফিকেটটি পেয়েছেন ইন্টার্নশিপ ট্রেনিং সার্টিফিকেট, যে আপনি যে হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন সেখানে 21 ফেব্রুয়ারি 2024। এই জায়গাটায় কনফিউশন হয় যে আমি তো মার্চে বিএমডিসি রেজিস্ট্রেশন করেছি, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। হ্যাঁ, আপনি পরীক্ষা দিতে পারবেন। 28 ফেব্রুয়ারি 2024 সালে যারা তার যে হাসপাতালে ইন্টার্নশিপ করেছে সেখান থেকে যদি সার্টিফিকেট পেয়ে থাকে, আমাদের ইন্টার্নশিপ সার্টিফিকেটটি লাগবে, আমাদের বিএমডিসির হালনাগাদ লাগবে। তার মানে হচ্ছে বিএমডিসির আপনার মেয়াদ থাকতে হবে, ওই বছর যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষার পরবর্তীতে তার মেয়াদ যদি থাকে তাহলে সে পরীক্ষায় বসতে পারবে। তাহলে আপনি বিএমডিসির 5 বছরের মেয়াদ দেয়, আপনি এপ্রিলের 4 তারিখ করলেন, তাহলে পরবর্তী বছর ওইখান থেকে 4 বছর পরে 29 সালের 3 এপ্রিল পর্যন্ত আপনার মেয়াদ থাকবে। তাহলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার 1 ইয়ার ইন্টার্নশিপ সার্টিফিকেট আছে কিনা, সেটি 28 ফেব্রুয়ারি 2024 আগে আপনি পেয়েছেন কিনা। আর বাকি যে নিয়ম কানুন, আমার কাছে মনে হয় এগুলো সবাই কম বেশি জানেন। তো আমাদের এই আজকের সেশনের উদ্দেশ্য অবশ্যই আমাদের কিছুটা মার্কেটিং, সেই মার্কেটিং এর দিক থেকেই বলছি। রেসিডেন্সি ক্রাশ ব্যাচ মার্চ 2025, 20% ডিসকাউন্ট চলছে এখন। আমাদের কোর্স ফি এখানে দেওয়া আছে, যদি আপনি ক্লাস করেন পিডিএফ পাওয়া যাবে, সেখানে এক্সাম দিতে পারবেন, আমাদের আর্কাইভ থাকবে। টোটাল কোর্স ফি 4000 টাকা 20% ডিসকাউন্টের পরে, যেটি ইউজুয়াল ফি হচ্ছে 5000 টাকা। এরপরে হচ্ছে আমাদের শুধু এক্সাম ব্যাচ, আর্কাইভ থাকবে এবং পিডিএফ পাবেন আপনি, সেটার কোর্স ফি হচ্ছে 2400 টাকা। Nowadays PDF are very much costly things for other centers. আমাদের কোর্সটি শুরু হবে 12 জুলাই 2024 থেকে। এখানে মোট 50টি লেকচার থাকবে, টোটাল লাইভ এক্সাম থাকবে 34টি, আমাদের টপিক কভার করা হবে 19টি,
এক্সামে রিভিউ এক্সাম থাকবে 6টি, সাবজেক্ট ফাইনাল থাকবে 6টি, ফুল মক টেস্ট হবে 3টি। আপনি টোটাল 31+ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করতে পারবেন। দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। আমি দেশের বাইরের হিসাবটা বলতে পারবো না, দেশে এত বড় আর্কাইভের কোনো প্ল্যাটফর্ম নেই। তো আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো এবং আমাদের এই নতুন ব্যাচটিতে স্বাগতম জানাবো। আমি অলরেডি কথা বলেছি এক্সাম ক্রাইটেরিয়া নিয়ে, যে একজন ক্যান্ডিডেটের এমবিবিএস বা বিডিএস বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকবে, 1 ইয়ার ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকবে, এবং এটা 28 ফেব্রুয়ারি 2000 1 ইয়ার কমপ্লিট হবে 28 ফেব্রুয়ারি 2025 আগে। আর প্রবাবল এক্সাম টাইমটা নভেম্বর বা ডিসেম্বর। এবার মার্কস ডিস্ট্রিবিউশন আমি অলরেডি বলেছি যে এখানে টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে, 200 নাম্বারের 200টি কোশ্চেন থাকবে এবং 180টি থাকবে এমসিকিউ, এসবিএ থাকবে 20টি। সিলেবাস উইথ অ্যাপ্রক্সিমেট কোশ্চেন নাম্বার, এই শব্দটার একটা স্পেশাল মানে আছে, কারণ হচ্ছে কি এই নাম্বারটা ফিক্সড না। এখানে কোথাও অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, মেডিসিন ফ্যাকাল্টি, এখানে কোথাও কমিউনিটি মেডিসিন নেই, এখানে কোথাও ফরেন্সিক মেডিসিন নেই। কিন্তু গত বছরও ফরেন্সিক মেডিসিন থেকে 3টি কোশ্চেন এসেছে। আপনি এটাকে প্যাথোলজি বা মেডিসিন দিয়ে চালিয়ে দেওয়া যাবে, বাট হচ্ছে যে স্পেসিফিক্যালি ওই প্রশ্নগুলো আসে না। ফিঙ্গারপ্রিন্ট, তারপর হচ্ছে সুইসাইডাল কাট থ্রোটটা কেমন হবে, এই বিষয়গুলোতে প্রশ্ন ছিল লাস্ট ইয়ার। সো এটা দিতে পারে। অ্যানাটমি থেকে 20 থেকে 25টি প্রশ্ন আসে, ফিজিওলজি থেকে 30 থেকে 35টি, মাইক্রোবায়োলজি 20 থেকে 25টি, প্যাথোলজি 20 থেকে 25টি, ফার্মাকোলজি 20 থেকে 25টি, বায়োকেমিস্ট্রি 10 থেকে 15টি কোশ্চেন থাকে, মেডিসিন ফ্যাকাল্টি থেকে 40 থেকে 50টি প্রশ্ন। এটা হচ্ছে আমাদের রেসিডেন্সি ক্রাশ ব্যাচ 2025 এর ফুল এক্সাম রুটিনটা। এটা আপনারা আমাদের ফেসবুক পেজ, আমাদের ওয়েবসাইটেও আপনারা পাবেন, আমাদের অ্যাপেও পাবেন। এটা জাস্ট হচ্ছে আমি এমনি একটু অ্যাড করেছি। এটা হচ্ছে লাস্ট মার্চ 2024-এ যেসব সাবজেক্ট ছিল এবং যেসব ইনস্টিটিউটে আছে সেটার একটা নোটিশ ছিল। এটি আসলে প্রত্যেকটা বছর, যেরকম আমি যে মেডিকেল কলেজে বর্তমানে পোস্টেড, সেখানে গত বছর রেসিডেন্সি চালু হয়েছে নেফ্রোলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে। তো এটা আমরা জানতাম যে এবছর এখানে এটা চালু হবে। তো এই বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি কোর্স চালু করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদি এবার এটা নাও হয়, এটা নেক্সট ইয়ার 2026-এ অবশ্যই হবে। তো এরকম হচ্ছে যে এটা মোটামুটি প্রবাবল জায়গা। এটি দেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আমার আছে। পোস্ট গ্রাজুয়েশন একটা জার্নি, এটি আপনার ডেস্টিনেশন না। তো এখনকার যে কালচার বা এখনকার যে সিস্টেম, আমরা সবাই চাই একজন বিশেষজ্ঞ ডাক্তার হব, আমি হতে চাই রোগীর শেষ ঠিকানা। তার জন্য আমাদের এই কোর্সটি ভালোভাবে করার জন্য 5টি বছর লম্বা একটি সময়, আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়, জীবন এবং যৌবনের এই সময়টা আপনি কোর্সে থাকবেন। সেই কোর্সে থাকার সময়টিতে আপনি কোন জায়গায় কোর্সে আপনি আপনার পরিবার, আপনি আপনার মানসিক শান্তি নিয়ে কাজ করতে পারবেন, তার জন্য হচ্ছে যে এই প্রত্যেকটি মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটকে এখানে দেওয়া, আপনি আপনার সুবিধাজনক ভাবে সেই জায়গাগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর্ম ফোর্স ইনস্টিটিউট গুলো শুধুমাত্র ওদের জন্য রিজার্ভ আছে, প্রাইভেট পরীক্ষার্থীটা আমি শিওরলি বলতে পারছি না, আমি দুঃখিত। তো এই আমার এই প্রেজেন্টেশন থেকে আপনারা এটা দেখতে পাবেন যে কোন জায়গায় কোন ইনস্টিটিউট গুলো হয়েছে, যেগুলো একটু বোল্ড করা, তার মানে হচ্ছে নতুন ইনস্টিটিউট যুক্ত হয়েছে ওই জায়গাগুলোতে। আর রেসিডেন্সিতে একটা কথা প্রায়ই আসে, ঢাকা আর পেরিফেরি। আপনি যেখানে 5 বছর কাজ করবেন, পরীক্ষা পাস, এটি সবসময় নির্ভর করে হচ্ছে আপনার প্রস্তুতি, আপনার ভাগ্য, এবং তার সাথে হচ্ছে যে কাজের উপরও। কেউ যদি বলে যে আমি কাজ না করে শুধুমাত্র পড়াশোনা করে আমার পরিচিত ইনস্টিটিউটে পরীক্ষা দিয়ে বারবার পাশ করে গেছি, এটি সব ক্ষেত্রে সত্য নয়। কারণ সবাই তো একটা ইনস্টিটিউটে চান্স পাবে না, সবাই সেন্টারে থাকতে পারবে না, পেরিফেরিতে যেতে হবেই। তাহলে টুডে অর টুমোরো পাস হবেই, কিন্তু আমাদের শুরু থেকেই পাস করার চেষ্টা করলেই সেটা ভালো ফলাফল নিয়ে আসবে। এখানে সবগুলো ইনস্টিটিউট এবং সাবজেক্টের নাম দেওয়া আছে। এটির সাথে যে জিনিসটি আজকে স্পেশাল ভাবে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আজকে 8 তারিখ, 6 তারিখে অনেকের মন ভেঙেছে, অনেকে খুশিতে উদ্বেলিত হয়েছেন। যারা পাশ করেছেন তাদের অনেকটা টার্গেট থাকে যে আমি এফসিপিএস পার্ট 1ও পাশ করব, আমি একটি রেসিডেন্সির জন্য ট্রাই করব ট্রেনিং এর পাশাপাশি, যদি আমার রেসিডেন্সি হয় তাহলে আমি রেসিডেন্সিতে জয়েন করব। অনেকে হয়তো বা এফসিপিএস পার্ট 1 পাশ করেছেন,
মাদার সাবজেক্টে, মেডিসিন বা সার্জারি বা গাইনিয়ান অফস বা পেডিয়াট্রিক্স। আমাদের টার্গেট থাকবে যে আমরা রেসিডেন্সিতে ব্রাঞ্চে যাব। তো এরকম টার্গেট যাদের থাকে বা যারা এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করেছিলেন কিন্তু পাশ করতে পারেনি অল্প কিছু নাম্বারের জন্য, আপনার কিন্তু একটা বেস লাইন প্রিপারেশন হয়েছে। এবং পার্ট ওয়ানের প্রিপারেশনটা মেডিসিন ফ্যাকাল্টির ক্ষেত্রে সবার প্রিপারেশনটার ধরন হচ্ছে ডেভিডসন বেসড। তাহলে আমি ডেভিডসন পড়েছি, আমি কি রেসিডেন্সির জন্য প্রিপেয়ার্ড কিনা, বা আমি রেসিডেন্সির জন্য কতটুকু প্রিপেয়ার্ড, আমাকে কি বেসিক সাবজেক্ট আবার থরলি পড়তে হবে, আমি কি কি করব। একজন জানতে চেয়েছেন যে শুধু মেডিসিন ফ্যাকাল্টির জন্য কিনা আজকের সেশনটা। না, এটা হচ্ছে আমাদের সব ফ্যাকাল্টির জন্যই, সার্জারি এবং পেডিয়াট্রিক্স নিয়েও এরপরে আলোচনা হবে। আর আমাদের মেডিসিনের মেন্টরের বিধানদার সম্ভবত কিছু টেকনিক্যাল ফল্টের কারণে ওনার কথা শোনা যাচ্ছে না, উনি ব্যাক করা ট্রাই করতেছেন। সবাই একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি। আচ্ছা, দাদা আসার আগ পর্যন্ত আমি কিছু কোশ্চেনের আনসার দিই। আমাদের এখানে একজন কোশ্চেন করছেন যে প্যাথোলজির এমডি বা পার্ট ওয়ান হুইচ এন্ট্রান্স এক্সাম ইজ ইজিয়ার, কোনটা ইজি হবে? এখানে আপনার এমডি তে যদি আপনি পরীক্ষা দেন, সেটা প্যাথোলজি বেসিক ফ্যাকাল্টির আন্ডারে পড়বে। তো এখানে কোশ্চেনটা বেসিক ফ্যাকাল্টি, মানে যে কমন কোশ্চেন, সেটাতে আপনি পরীক্ষা দিবেন। পার্ট ওয়ান সম্পর্কে আমারও খুব বেশি আইডিয়া নেই, এটা এই জন্য এটা বলতে পারতেছি না। ডেভিডসন বেসড প্রিপারেশন যারা নিয়েছেন বা জানুয়ারি 2025 সালে যারা এফসিপিএস মেডিসিন বা মেডিসিন অ্যালাইড সাবজেক্টে পরীক্ষা দিতে চান, ডেভিডসন বেসড প্রিপারেশন নিতে চান, বা আপনারা হচ্ছে যে এই বছর নতুন করে পড়াশোনা শুরু করছেন, আগামী 3 মাস 4 মাস পরে আপনি রেসিডেন্সি দিতে চান, তারা প্রত্যেকেরই একটা ধারণা থাকে যে আমি ডেভিডসন পড়েছি বা ডেভিডসন পড়বো, বা মানে এখন ডেভিডসন যদি পড়ি আমি কি রেসিডেন্সিতে বেসিক সাবজেক্ট কভার করতে পারবো কিনা। তো আমরা রিসেন্ট ইয়ার্স এর প্রশ্ন বিশ্লেষণ করে বা লাস্ট ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্যাথোলজি থেকে অ্যাবসোলিউট প্যাথোলজির কিছু টপিক থেকে প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে যে সেল ইনজুরি, অ্যাট্রোফি, অ্যান্টিঅক্সিডেন্ট, নেক্রোসিস, সামোমা বডিজ, ইডিমা, উন্ড হিলিং, ম্যালিগনেসির ক্যারেক্টার। কিন্তু আমরা এছাড়া বাকি যে প্রশ্নগুলো এই 7-8টি বাদে, যেরকম শক থেকে প্রশ্ন এসেছিল, এই শক ডেভিডসনের অ্যাকুট মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি প্রত্যেকটা জায়গায় আলোচনা করা আছে। সেল সাইকেল থেকে প্রশ্ন এসেছিল, যেটি অঙ্কোলজি চ্যাপ্টারে আলোচনা করা আছে। ইনফেকশাস ডিজিজ এর ভিতর কোনগুলো ক্যান্সার করে, এটা আমাদের ইনফেকশাস ডিজিজের চ্যাপ্টারই আছে, যে কোনগুলো ক্যান্সার করে, কোন ভাইরাস কোন প্যারাসাইট গুলো ক্যান্সার করে। টিউমার সাপ্রেসর জিন আমাদের ডেভিডসনে খুব সুন্দর করে দেওয়া আছে, এবং এটি বিভিন্ন শীট গুলোতে আপনারা দেখবেন ডেভিডসনের বক্সটিকে তুলে দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা সাবজেক্টের কিছু জিনিস নিয়ে কথা বলবো। এর মাঝখানে একটি কথা বলে যাই, যেটা ভুলে যেতে পারি, সেটা হচ্ছে 20টি এসবি এর ভিতর প্রায় 15 থেকে 16টি এসবি এ ডিরেক্টলি ডেভিডসন বেসড প্রশ্ন এসেছিল 20টির ভিতর। এতটা ইম্পর্টেন্ট ডেভিডসন প্রিপারেশন নেওয়াটা মেডিসিন ফ্যাকাল্টির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। স্টেজিং অফ ক্যান্সার এসেছিল, তারপর হচ্ছে টিউমার মার্কার, যেটা ডেভিডসনে খুব সুন্দর করে বক্স দেওয়া আছে। ব্রেস্ট ক্যান্সারের বায়োমার্কার, যেখানে টিউমার মার্কার আলোচনা করা হয়েছে, ওইখানে ব্রেস্ট ক্যান্সারের জন্য কোন কোন মার্কার গুলো ইম্পর্টেন্ট, এগুলো এসেছিল। জেনেটিক্স থেকে যেটা প্যাথোলজি পোর্শন এমডি পরীক্ষার জন্য প্যাথোলজি সাবজেক্টের ভিতর থেকে যেটা আসবে সেটা হচ্ছে জেনেটিক্স। এটা ক্লিনিক্যাল জেনেটিক্স যে চ্যাপ্টার ডেভিডসনে আছে সেখান থেকে হুবহু এসেছিল অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজের এক্সাম্পল। ক্লাইনফেল্টার ক্যারেক্টার এসেছিল ক্লাইনফেল্টার ডিজিজের, যেটা আমাদের অ্যান্ড্রোক্রাইনোলজি চ্যাপ্টার, এবং হচ্ছে যেটা ক্লিনিক্যাল জেনেটিক্সে আলোচনা করা হয়েছে। ক্যারিওটাইপ অ্যাসোসিয়েশন এসেছিল, কোন ডিজিজ কোন ক্যারিওটাইপ, এটাও ক্লিনিক্যাল জেনেটিক্স চ্যাপ্টারে আছে। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি এসেছিল, এটাও এই চ্যাপ্টারে রয়েছে, যেটা ডিলেশন ইনসার্শন। ক্রোমোসোমাল ডিসঅর্ডারের এক্সাম্পল এসেছিল, এটাও এই চ্যাপ্টারে বক্সে আছে। মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন এসেছিল মসকিটো বর্ন ডিজিজ, যেটা প্রিন্সিপাল অফ ইনফেকশাস ডিজিজের চ্যাপ্টারে রয়েছে, এটা যেটা ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারেও আছে। এখানে এসেছিল সিস্ট, কোন কোন সিস্ট গুলো স্টুলে পাওয়া যায়, এটাও আমাদের ডেভিডসনে আছে। ক্ল্যামাইডিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর কি সেটা জানতে চেয়েছিল। ফাইলিডিয়াসিসও আমাদের ডেভিডসনে ইনফেকশাস ডিজিজ আলোচনা করা হয়েছে। কোন কোন প্যারাসাইট লিভারে ডিজিজ করে, এটাও পরীক্ষা এসেছিল। আমাদের ফ্যাকাল্টি প্রশ্নগুলো আমি আলোচনা করবোই না, কারণ ফ্যাকাল্টি প্রশ্নগুলো সবসময় হচ্ছে যে ডেভিডসন বেসড হয়। আমাদের অন্য যে জিনিসগুলো যেগুলো আপনি ডেভিডসন পড়ো কভার করতে পারবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে আমাদের ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারে কোন কোন ব্যাকটেরিয়াগুলো এক্সিটোসিন প্রডিউস করে,
আমরা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, সেই প্রশ্নটাও এখান থেকে পারবেন আপনি। টক্সিন মেডিয়েটেড ফুড পয়জনিং যেগুলো হয়, এগুলো নিয়ে ডেভিডসনে বিশদ আলোচনা করা হয়েছে। এখান থেকে আপনার এমসিকিউ এক্সপিরিয়েন্স পার্টও নিয়ে আসে, এখান থেকে এমসিকিউ রেসিডেন্সতেও আসে, এখান থেকে এসবিএ ক্লিনিক্যাল সিনারিও এফসিপিএস এবং এমডি দুটোতেই আসে। ডিপথেরিয়া টক্সিন, তারপর হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস, এই প্রত্যেকটি প্রশ্ন লাস্ট ইয়ারের রেসিডেন্সতে এসেছিল এবং এই প্রত্যেকটি আপনি আমাদের ডেভিডসনে ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারে পেয়ে যাবেন। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এসেছিল, তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি নিয়ে এসেছিল, এগুলো সবকিছু আছে। ভ্যাকসিন নিয়ে এসেছিল, আমাদের ডেভিডসনে বক্স দেওয়া আছে যে কিল ভ্যাকসিন কোনগুলো, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কোনগুলো সেগুলো। র্যাবিস নিয়ে একটা প্রশ্ন ছিল, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে প্রশ্ন এসেছিল। কোন ভাইরাসগুলো ল্যাটেন্ট ইনফেকশন করে, এটা আপনি ডেভিডসনের ভাইরোলজি মানে যে অংশটুকু আছে ভাইরাসের, সেটা পড়লে আপনি জানবেন যে কারা কারা ল্যাটেন্ট ইনফেকশন করে। প্রিয়ন নিয়ে প্রশ্ন এসেছিল, যে প্রিয়ন কারা করে, ক্রুজফেল জ্যাকব ডিজিজ প্রিয়ন দিয়ে হয় আমরা জানি, এরকম প্রশ্ন এগুলো ছিল। হ্যাপাটাইটিস বি ভাইরাসের মার্কার গুলো এসেছিল, যে এর ভিতরে কি কি মার্কার থাকে। আমরা জানি সারফেস অ্যান্টিজেন থাকে, কোর অ্যান্টিজেন থাকে, কোর অ্যান্টিবডি থাকে, কোর অ্যান্টিজেন না কোর অ্যান্টিবডি থাকে। ডিএনএ ভাইরাস কোনগুলো, হ্যাপাটাইটিস ভাইরাসগুলোর মধ্যে, এগুলো আমাদের যেটা হ্যাপাটোলজি চ্যাপ্টার সেখানেও এটা আলোচনা করা হয়েছে। ডার্মাটোফাইট নিয়ে প্রশ্ন এসেছিল, আমাদের ডার্মাটোফাইট নিয়ে সুন্দর একটি ফিগার দেওয়া আছে, সেখান থেকে প্রশ্নটা এসেছিল। ক্লিনিক্যাল ইমিউনোলজি আমাদের একটি চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে এক্সপিএস পরীক্ষায় 5টা প্রশ্ন আসে, সেই জায়গা থেকেও এবার যে প্রশ্ন এসেছিল রেসিডেন্সিতে, তার মাঝখানে আমি কয়েকটা আলোচনা করি। সেটা হচ্ছে যে ইননেট ইমিউনিটি ক্যারেক্টার, ইননেট ইমিউনিটি সেল, এটা ক্লিনিক্যাল ইমিউনোলজি সেকেন্ড পেজে এই একটা ছবি দিয়ে এটা দেওয়া আছে। ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেক্সিস এসেছিল, যেটা একটা বক্সে দেওয়া আছে, যে ইমার্জেন্সি বা ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ অ্যানাফাইলেক্সিস। এরপর এসেছিল ইমিডিয়েট আর ডিলেড হাইপারসেনসিটিভিটি এক্সাম্পল, এগুলো ডেভিডসনে আলোচনা করা আছে। ফার্মাকোলজি মোস্ট ইন্টারেস্টিং বিষয়, যেটা ডেভিডসনে আপনি ওইভাবে ফার্মাকোলজি পাওয়া যাবে না, কোনো চ্যাপ্টারও নেই, প্রত্যেকটি চ্যাপ্টারে বিভিন্ন ড্রাগ আলোচনা করা আছে। যে কার্ডিওলজি পড়বে সে প্রোপানোলল কি জানবে, বিটা ব্লকারের কি বলে। একটা পেশেন্টের সিনারিও এসেছিল, যে পেশেন্ট ডায়াবেটিক এবং পেশেন্ট হাইপারটেনসিভ, এই পেশেন্ট কি ওষুধ পাবে। ডেভিডসনে খুব সুন্দর করে কার্ডিওলজি চ্যাপ্টারে বক্স দেওয়া আছে, যে পেশেন্টের কোমরবিডিটি থাকলে কি কি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ সে পাবে। স্টেরয়েডের লং টার্ম ব্যবহার করলে কি কি অ্যাডভার্স রিয়েকশন হতে পারে, সেটা প্রশ্ন এসেছিল, এইটাও ডেভিডসনে আলোচনা করা আছে। ডোপামিন আর ওয়ারফেরিন, এই দুটোই ডেভিডসনে আলোচনা করা আছে, ওয়ারফেরিন নিয়ে। লিনাগ্লিপটিন নিয়ে আলোচনা করা একটি প্রশ্ন এসেছে, এটাও ডায়াবেটিস চ্যাপ্টারে আলোচনা করা আছে। স্পাইরালেক্টন বা এমআরএ মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট নিয়ে, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছিল, এটাও ডেভিডসনে আলোচনা করা আছে। এছাড়া বেশ কিছু মজার প্রশ্ন এসেছিল, যেগুলো মেডিসিন নলেজ ভালো থাকলে আনসার করা যাবে। সেটা হচ্ছে এমডিআর ড্রাগ, এমডিআর টিবি ড্রাগ গুলো কি কি, এমডিআর টিবি ড্রাগের অ্যাডভার্স রিয়েকশন গুলো কি কি হয়। তারপর হচ্ছে যে প্রিগাবালিন ড্রাগটি নিয়ে প্রশ্ন এসেছিল। অ্যাকুট মাইগ্রেনে আপনি কি কি ড্রাগ ব্যবহার করবেন, এটা হচ্ছে মাইগ্রেনের ম্যানেজমেন্টে অ্যাকুট মাইগ্রেনে কি কি ড্রাগ দেওয়া যাবে সেটা। এনটিটিভি ড্রাগ ডোজ অ্যাডজাস্টমেন্ট, সিকিডিতে কোন কোন এনটিটিভি ড্রাগের ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে না। স্টেরয়েডের ইকুইভ্যালেন্স নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যে প্রেডনিসোলোন 5 মিলিগ্রাম ইজ ইকুয়াল টু হাইড্রোকর্টিসন 20 মিলিগ্রাম, এরকম একটা প্রশ্ন এসেছিল। ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট, এটি আপনি ডায়াবেটিস চ্যাপ্টারেই পাবেন, এন্ডোক্রাইনোলজির পরের যে চ্যাপ্টারটা সেটা। এছাড়া প্রশ্ন এসেছিল টেট্রাসাইক্লিন নিয়ে, আমাদের হচ্ছে প্রিন্সিপাল ইনফেকশাস ডিজিজে টেট্রাসাইক্লিন এর অ্যাডভার্স ইফেক্ট কি, টেট্রাসাইক্লিন ইন্ডিকেশন কি, টেট্রাসাইক্লিন দিলে কি সমস্যা হয়, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে। আমাদের এখানে একটি চ্যাপ্টার ছিল স্টারভেশনে কি কি হরমোন রিলিজ হয় বা কি কি হরমোন বাড়ে কমে সেই বিষয়ে। ওই যে বলতেছিলাম যে ফরেনসিক মেডিসিন থেকে দুইটি প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে টেস্ট ফর সেমিনাল স্টেইন আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। আমাদের এখানে নিউট্রিশনাল ফ্যাক্টর ইন ডিজিজ একটা চ্যাপ্টার আছে, সেখানে সকল ভিটামিন এবং ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হয়, ভিটামিন বি কোথায় টিসিএস সাইকেলে কাজ করে, ভিটামিন ডি, তারপর হচ্ছে কোন কোন ভিটামিন গুলো কোএনজাইম হিসেবে কাজ করে, এই প্রশ্নগুলো এসেছিল। ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সিতে কি রোগ হয় সেগুলো এসেছিল। এক্সট্রিনসিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর কাজ করে, এগুলো কিন্তু আমাদের হেমাটোলজি চ্যাপ্টারেই পাওয়া যাবে। তারপর হচ্ছে এসেনশিয়াল হরমোন গুলো ইলেকট্রোপয়েসিসের জন্য, এটাও কিন্তু আমাদের ইলেকট্রোপয়েসিস এর জন্য কি কি হরমোন লাগে সেখানে দেওয়া আছে।
প্লেটলেট কি কি রিলিজ করে, এটা কিন্তু একটা ফিগারের মধ্যে দেওয়া আছে যে প্লেটলেট কি কি গ্র্যানুলস রিলিজ করে, কি কি গ্র্যানুলস থাকে। কমপ্লিকেশন অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, এটা হচ্ছে যে আমাদের ট্রান্সফিউশন এন্ড হেমাটোলজি চ্যাপ্টারে ট্রান্সফিউশনের এই জায়গাটাতে এটা রয়েছে। হার্ট সাউন্ড নিয়ে একটা প্রশ্ন ছিল, খুব সুন্দর করে হার্ট সাউন্ড কার্ডিওলজির একটি বক্সে দেওয়া আছে। একই পেশেন্টের হাইপোক্সিয়া এবং হাইপার ক্যাপনিয়া যদি থাকে, যেটা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর, কই কই পাওয়া যাবে। একটু ট্রিকি কোশ্চেন ছিল, এবং প্রশ্নগুলো প্রত্যেকটি ক্লিনিক্যালি আনসার করা সম্ভব যদি কারো ডেভিডসনের একটি ভালো নলেজ থাকে। এছাড়া প্রশ্ন ছিল ক্লাবিং, তারপর সলিটারি পালমোনারি নোডিউল, টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর নিয়ে প্রশ্ন এসেছিল, সেন্ট্রাল সাইনোসিস নিয়ে প্রশ্ন এসেছিল, ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট কোন কোন ডিজিজে আক্রান্ত হয়, রিমাটোলজি থেকে একটা প্রশ্ন এসেছিল এরকম। ডিজিজ উইথ লো কমপ্লিমেন্ট, এই প্রত্যেকটি ডেভিডসন। অ্যাক্রোমেগালির একটি ফিচার, ক্লিনিক্যাল ফিচার এসেছিল, যেটা ডেভিডসনের ছবি দেওয়া আছে। হাইপার ক্যালসিমিয়া উইথ লো প্যারাথাইরয়েড, এটা একটি বক্স থেকে এসেছে সরাসরি। তো আমার আলোচনার বিষয়টি হচ্ছে, আমরা প্রায়ই হচ্ছে যে একটা জিনিস ভুলে যাই যে আমাদেরকে আলাদাভাবে বেসিক গুলো পড়তে হবে। অবশ্যই কিছু জিনিস বেসিক পড়তে হবে, কিন্তু আপনি যদি বেসিক পড়তে ভয় পান বা বেসিক কি পড়বেন মানে এত লম্বা করে সেই আগের মতো পুরো সিলেবাস পড়ার কোনো প্রয়োজন হবে না। আমরা যদি একটু টেকনিক্যালি প্রিপারেশন নেই, ডেভিডসনকে বেস করে প্রিপারেশন নেই, যেগুলো ডেভিডসনের বাইরে থেকে আসবে সেই অংশগুলো শুধু যদি বেসিক থেকে পড়ার চেষ্টা করি, বাকি অংশগুলো যদি আমরা ডেভিডসন থেকে পড়ি, তাহলে আমাদের রেসিডেন্সিতে সহজেই ভালো করার সম্ভাবনা থাকবে। আমার মনে হয় আমার এরপরে আরো দুজন মেন্টর আছেন, তারা কথা বলবেন। আমি চেয়েছি আপনারা যারা রেসিডেন্সি দিতে চান, এফসিবিএস পার্ট 1 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, পাস করেছেন বা ফেল করেছেন, আপনাদেরকে একটু সাহস দিতে চাই, এই জার্নিতে আপনাদের পাশে থাকতে চাই, সেই থেকেই এই কথাগুলো বলা। এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকবে, একটি সেশনে অনেক কিছুর উত্তর দেওয়া, অনেক কিছু বুঝিয়ে বলা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি যে কিছু জিনিস আপনাকে সাহস দেওয়ার জন্য, জানি না কতটুকু পেরেছি। সবাইকে ধন্যবাদ। আমি এরপর আমাদের সাথে কথা বলার জন্য অনুরোধ করব আমাদের সার্জারির ফ্যাকাল্টি মেন্টর ডাক্তার রিয়াজুল করিম জান্নাতকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম। আমি ফেস বি রেসিডেন্ট হিসেবে নিটোরে কর্মরত আছি। তো রেসিডেন্সির বেসিক যে জিনিসগুলা, আমাদের পরীক্ষা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেন, আপনি কখন পরীক্ষা দিতে পারবেন, বেসিক জিনিসগুলা নিয়ে বিধানদা অলরেডি কথা বলছেন। তো আমি দাদা যেগুলা বলছেন আমি সেগুলা স্কিপ করার চেষ্টা করব। আমি এর সাথে কিছু জিনিস এড করব। আর আমি মেইনলি কথা বলবো হচ্ছে সার্জারি ফ্যাকাল্টি নিয়ে, মেডিসিন ফ্যাকাল্টি নিয়ে দাদা কথা বলছেন। তো আমি আমার পরিচয় অলরেডি দিছি। আর এই যে রেসিডেন্সি যারা দিবেন সেটাও দাদা বলছেন, যাদের হচ্ছে 1 বছর কমপ্লিট হয়েছে ইন্টার্নশিপের পরে, তারা হচ্ছে এলিজিবল। এখন এছাড়া নতুন যারা পাশ করছেন, যারা রেসিডেন্সি দেওয়ার প্ল্যান করতেছেন, ভবিষ্যতে দিবেন, তারপরে হচ্ছে যারা বুঝতেছেন না এখনো কিভাবে শুরু করবেন, তাদের জন্য আসলে মেইনলি হচ্ছে আমাদের এই গাইডলাইন ক্লাস। অনেকে আছেন সার্জারির এফসপিএস পার্ট 1 দিয়েছেন, এখন রেসিডেন্সি দিবেন নাকি দিবেন না সেটা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য আমাদের ক্লাস। তো রেসিডেন্সি আপনি কেন দিবেন, রেসিডেন্সির সুবিধা কি, অসুবিধা কি, এটা সবার জন্যই, এমডি বলেন এমএস বলেন সবার জন্যই বলতেছি। তো সুবিধা যদি বলেন, তাহলে আমি বলবো এতদিন ধরে আমরা সরকারি ক্যান্ডিডেট যারা, তারা জানেন যে এফসিএস পার্ট 1 পাস করার পরে ট্রেনিং পোস্ট নিয়ে কি পরিমাণ ভোগান্তি পোহাইতে হয়। বিশেষ করে ঢাকা শহরে যদি আপনি ট্রেনিং পোস্ট নিতে যান, আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে, আপনি ট্রেনিং পোস্ট পাবেন না। এখন যদিও অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয়, বাট অ্যাপ্লিকেশন পরে থাকে মাসের পর মাস, ফরওয়ার্ড হয় না, ট্রান্সফারও হয় না। তো তাদের জন্য রেসিডেন্সি খুবই ভালো একটা সুযোগ। পছন্দের ইনস্টিটিউটে, ঢাকার ইনস্টিটিউটে আসার জন্য আপনার কোনো তদবিরের দরকার নাই। আপনি ডেপুটেশন পাওয়ার জন্য এলিজিবল হলে আপনি রেসিডেন্সি পাস করবেন, ডেপুটেশনের পেপার জমা দিবেন, ডেপুটেশন হয়ে গেলে চলে আসবেন। এটা এতদিন সরকারিদের জন্য ছিল। এখন বেসরকারিদের জন্য এবার যেটা হয়েছে, এবার এফসিপিএস পার্ট 1 পাস করার পরে বা এই জুলাইতে যাদের জয়েন করার কথা ছিল, তো এবার বিসিবিএস এর নতুন নোটিশ হয়তো আপনারা দেখে থাকবেন, যে বেসরকারি ক্যান্ডিডেট যারা ট্রেনি হিসেবে ঢুকবেন, তাদের জন্য এখন লিমিটেশন করে দেওয়া হয়েছে যে 10 বেডের ইউনিট হইলে সম্ভবত 10 জন বা 20 জন, যাই হোক একটা
লিমিটেশন করে দেওয়া হয়েছে, আর 10 বারের কম যদি কোনো ইউনিট থাকে সেখানে সম্ভবত 5 জন বা 6 জন ট্রেনি থাকতে পারবে। তো এবার ডিএমসি তে যেটা হয়েছে, কিছু কিছু ইউনিটে নতুন যারা ট্রেনি জয়েন করছিলেন, ভাইবা দেওয়ার পরে 1 তারিখ জয়েনও করছেন, অনেকে বাসা টাসা নিয়ে নিছেন, তারপর তাদেরকে বলা হয়েছে যে আমাদের আগের ট্রেনি অনেক বেশি, তো তাদেরটা অ্যাডজাস্ট করার জন্য এই সেশনে নতুন কোনো ট্রেনি নেওয়া হচ্ছে না। তো এটা আপনাদেরকে জাস্ট জানার জন্য বললাম। তো এফসিপিএস পার্ট 1-এ এখন আপনার ট্রেনিং এ ঢোকা টাফ হয়ে যাচ্ছে। পছন্দের ইনস্টিটিউটে আপনি যে খালি পাবেন সেটা আসলে শিওরিটি নাই। তো সেক্ষেত্রে রেসিডেন্সিতে আপনি চান্স পেয়ে গেলে সেই ইনস্টিটিউটে আপনার ভর্তি হওয়া বা আপনার ট্রেনিং মানে সেটাকেও আটকাইতে পারবে না। এটা গেল একটা। আর অসুবিধা যদি বলেন, অসুবিধা বলতে গেলে আসলে সব সাবজেক্টের না বা সব ইনস্টিটিউটের না, কিছু ইনস্টিটিউটে কিছু অসুবিধা আছে, কিছু সাবজেক্টের কিছু অসুবিধা আছে, সেটা আমি পরে আসতেছি। আর সিলেবাস নিয়ে যদি বলি, সিলেবাস তো বিধান দা অলরেডি বলছেন। তো সিলেবাস বেসিক যে পার্টটা আমাদের 200 মার্কের পরীক্ষায় 180 হচ্ছে আপনার এমসিকিউ, 20 মার্ক হচ্ছে এসবিএ, আর হচ্ছে আপনার বেসিক, আর হচ্ছে আপনার ফ্যাকাল্টি পোর্শন। তো বেসিক পার্টের সিলেবাসটা সবারই মোটামুটি কম বেশি সমান। বাট বা মেডিসিনের দাদা যেটা বললেন যে ডেভিডসন বেস কিছু কোশ্চেন হয় আপনার বেসিক পার্টও, আর ফ্যাকাল্টি তো পুরোটা ডেভিডসন। তো সার্জারিতে ওইরকম আপনার বেসিক পার্টটা আমাদের বেসিক যে সাবজেক্ট গুলো আছে সেখান থেকেই আসবে। আর ক্লিনিক্যাল পার্টটা হচ্ছে আপনার সার্জারি, বেইলি লাভ বলেন বা আরো সার্জারি যে সাবজেক্ট গুলো আছে, আপনার গাইনি করতে হয়, ইএনটি আইএনটি সবগুলো থেকে কোশ্চেন আসে, সেটা তো আমরা আসতেছি। তারপরে হচ্ছে আপনারা যখন পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার আগে সবচেয়ে মানে যে জিনিসটা নিয়ে কনফিউশন হয় যে আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব, কোন ইনস্টিটিউট চয়েস করব। তো আমি ধরে নিচ্ছি আপনি ঠিক করে ফেলছেন যে আপনি সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন। তো এখন আপনার চিন্তা হচ্ছে আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব। তো সাবজেক্ট চয়েস করার আগে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে বা কয়েকটা জিনিস চিন্তা করে আপনি মানে সাবজেক্ট চুজ করবেন। প্রথম যে জিনিসটা আপনার ঠিক করতে হবে যে আপনি কি চান, আপনি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, সেটা হচ্ছে প্রথম কথা। তো আপনার প্যাশন যে সাবজেক্টে আছে, যেই সাবজেক্টে আপনি 5 বছর পরিশ্রম করবেন, 5 বছর খাটবেন। রেসিডেন্সি কিন্তু খুবই একাডেমিক একটা কোর্স আমি বলবো। লিস্ট ঢাকায় যে ইনস্টিটিউট গুলো আছে খুবই একাডেমিক। আপনার সপ্তাহে 6 দিনই ডিউটি থাকবে, আপনাকে যখন তখন ডাকবে, মানে পরিশ্রম করতে হবে আপনাকে আপনাকে 5 বছর। তো এই 5 বছর আপনি যদি আপনার যদি প্যাশন না থাকে আপনি কন্টিনিউ করতে পারবেন না। তো আপনি যেটা চান সেটা হচ্ছে প্রথম চয়েস, মানে প্রথম জিনিস যেটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে যে আমি এই সাবজেক্টে ক্যারিয়ার করবো। তারপরে আপনাকে চিন্তা করতে হবে যে ওই সাবজেক্টে মানে কয়টা ইনস্টিটিউটে সেই সাবজেক্ট আছে, কি পরিমাণ সিট আছে, ওই সাবজেক্টে কম্পিটিশন কিরকম, এই জিনিসগুলোও আপনাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনার প্রিপারেশন কেমন, আপনি মডেল টেস্ট গুলাতে কিরকম নাম্বার পাচ্ছেন, সেটা যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিবেন আগে দিছেন সেটা তাদের ক্ষেত্রে। নতুনরা তো আর বুঝবেন না যে আপনার এখনই কেমন নাম্বার পাচ্ছেন, প্রিপারেশন কেমন। তো আগে থেকে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর ইনস্টিটিউট চয়েসের ক্ষেত্রে সার্জারি ফ্যাকাল্টি নিয়ে আমি বলতেছি, সার্জারি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিবেন ইনস্টিটিউট চয়েসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কাজের সুযোগ কেমন, এটা একটু মাথায় রাখতে হবে কোন জায়গায় কাজের সুযোগ কেমন। তো ফার্স্ট চয়েস যেটা দিবেন আপনি, সেখানে যেন আপনি মোটামুটি কাজের সুযোগ ভালো পান, ঠিক আছে। এখন একটা কথা অনেকের পছন্দ নাও হতে পারে যে বিএসএমএমইউ ফার্স্ট চয়েস দেওয়া, আই ডোন্ট সাজেস্ট দ্যাট যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন, কারণ ওখানে আপনার পেশেন্ট রিলেটিভলি কম, পেশেন্টের ফ্লো কম, এবং ওখানে নিজ হাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ আসলে আপনি কম পাবেন। তবে বিএসএমএম এর সুবিধা হচ্ছে আপনি ওখানে পাস রেট বাকি সব ইনস্টিটিউট থেকে আপনি যদি বলেন ভালো বিএসএমএম তে, বাট ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ আপনি একটু কম পাবেন। তো সব কথা মাথায় রেখে আপনার কোথায় থাকলে সুবিধা, আপনার যদি ঢাকায় থাকতে চান ঢাকা ইনস্টিটিউট চয়েস চয়েস দিবেন। আপনি যদি মনে করেন যে না পেরিফেরিতে অনেক কাজ করব, সেটা আপনি পেরিফেরি চয়েস দিবেন। তো এখন যেহেতু 7টা চয়েস দেওয়া যাচ্ছে, আলটিমেটলি দেখা যায় যে ইনস্টিটিউট অনেকগুলো সাবজেক্টে 7টা ইনস্টিটিউটই নাই, আর যেগুলোতে আছে দেখা যায় যে সবগুলো ইনস্টিটিউট কভার হয়ে যায়। আর প্রিপারেশন কিভাবে স্টার্ট করবেন, তো আমি বললাম প্রিপারেশন স্টার্ট করবেন কিভাবে। যারা একদম নতুন আছেন, যারা ইন্টার্ন শেষ হয়েছে বা নতুন আমাদের সাথে আছেন, ভবিষ্যতে দিবেন চিন্তা করতেছেন, তো প্রিপারেশন স্টার্ট করার ক্ষেত্রে আপনার হচ্ছে আগের কোশ্চেন গুলা দেখতে হবে আপনাকে। রেসিডেন্সি পরীক্ষায় আপনি যদি আগের কোশ্চেন গুলা দেখেন, সেগুলা সলভ করেন, সেগুলা নিয়ে যদি আপনার আইডিয়া হয়ে যায়, আপনি যদি প্রিভিয়াস সব কোশ্চেন ভালো মতো ব্যাখ্যা সহ সলভ করে ফেলতে পারেন, আপনার 40 to 50% প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। আপনার মনে হতে পারে আমি বেশি বলতেছি, বাট আপনি যদি ব্যাখ্যা সহ সবগুলা প্রিভিয়াস কোশ্চেন, গত 8-10 বছরের কোশ্চেন আপনি সলভ করে ফেলেন,
রেসিডেন্সিতে আসলে মানে ইম্পর্টেন্ট টপিক আসলে খুব বেশি থাকে না। ঠিক আছে, আর এই কোশ্চেন সলভ করার জন্য আমাদের মেডিকেল হায়ার স্টাডি আমাদের যে আর্কাইভটা আছে, আমাদের যে প্রিভিয়াস যে ব্যাচ গুলো ছিল সেগুলোর যত মডেল টেস্ট ছিল সেগুলো সবগুলো আমাদের আর্কাইভে আছে। আপনারা আমাদের যে কোনো কোর্সে যদি এনরোল হন তাহলে আপনারা আর্কাইভে ফ্রি অ্যাক্সেস পাবেন। আপনি যখন যে চ্যাপ্টার পড়লেন সেই চ্যাপ্টার লিখে আপনি সার্চ দিবেন। মনে করেন আপনি থোরাক্স পড়লেন, থোরাক্স পড়ার পর আপনি থোরাক্স লিখে সার্চ দিলে আপনার আগে থোরাক্স নিয়ে যত পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার কোশ্চেন আপনার চলে আসবে সেখানে। ঠিক আছে, তো ওখান থেকে আপনি কোশ্চেন সলভ করবেন, সেখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনি এক্সপ্লেনেশন করবেন। আপনি অন দা গো হাঁটতেছেন, চলতেছেন, জার্নি করতেছেন, রাতে ডিউটিতে আছেন, আপনি পড়েন নাই, আপনি ধরেন আপনি পড়েন নাই একটা টপিক, আপনি সেটা বের করলেন, বের করে কোশ্চেন গুলো আপনি অন্তত দেখলেন, কোশ্চেন গুলো দেখলেন, যদি পারেন রিকল করলেন, অথবা হচ্ছে আপনি পরীক্ষা না দিয়ে আপনি আনসার গুলো এবং এক্সপ্লেনেশন গুলো আপনি দেখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের অ্যাপের সবচেয়ে বড় সুবিধা, এবং আমাদের আর্কাইভে প্রায় 31,000-এর মতো কোশ্চেন আছে টোটাল। তো এটা একটা হিউজ সুবিধা, আপনি যে কোনো কোর্সে এনরোল হইলেই আর্কাইভে ফ্রি অ্যাক্সেসটা পাচ্ছেন। এটা গেল। আর সিলেবাস নিয়ে তো বিধান দা অলরেডি বলছেন যে আমাদের 200 মার্কের কোশ্চেন, নেগেটিভ মার্কিং হচ্ছে আপনার এমসিকিউতে -0.05, অর্থাৎ আপনি যদি 20টা রং স্টেম ভুল দাগান তাহলে আপনার -1 নেগেটিভ মার্কিং হবে, তো যেটা খুবই নেগলিজিবল। তো দেখা যায় আমরা যদি আন্দাজেও 5টা ট্রু দেই, ধরেন একটা কোশ্চেন আপনি সবই পারতেছেন না, আপনি সব ট্রু দিয়ে দিলেন 5টা, তো ওখানে দেখা যায় যে আপনার 0.6 হয়ে যাচ্ছে ওইদিকে, আর নেগেটিভ মার্কিং হবে আপনার 0.1। ঠিক আছে, -0.05 করে 0.1। তো আপনার এখানে নেট পজিটিভ কত? নেট পজিটিভ আপনার 0.5 পজিটিভ পাচ্ছেন। তো এখানে অনেকে জিজ্ঞেস করেন যে ব্ল্যাঙ্ক রেখা আসবেন কিনা পরীক্ষায়, না পারলে ব্ল্যাঙ্ক। রেসিডেন্সিতে আসলে ব্ল্যাঙ্ক রেখা আসার মানে কোনো দরকারই নেই। ঠিক আছে, আপনি যদি ব্লাইন্ডলি দাগান আপনার যে নেগেটিভ আসবে এটা খুবই নেগলিজিবল। আর এসবিএ 20টা এসবিএ তে আসলে কোনো নেগেটিভ মার্কিং নাই এখন পর্যন্ত। গত যে 2বার এসবিএ হলো সেখানে নেগেটিভ মার্কিং ছিল না। মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বেসিক পার্ট থেকে আপনার 75 থেকে 80% কোশ্চেন আসে। এর মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর হচ্ছে ফার্মাকোলজি, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট যেগুলো সবারই সেম। আর ক্লিনিক্যাল বা ফ্যাকাল্টি পোর্শন, আমাদের সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেন আসবে আপনার বাকি 40 থেকে 50টা। ঠিক আছে, 40 থেকে 50টা কোশ্চেন আপনার ফ্যাকাল্টি। এখন যারা এফসিপিএস পরীক্ষা দিচ্ছেন আগে তাদের তো একবার পড়া আছে। সার্জারি ফ্যাকাল্টির সবচেয়ে বড় সুবিধা আমি বলবো আপনার, আপনি এফসিপিএস দেন বা রেসিডেন্সি দেন, পড়াটা একই ধাঁচের একই লাইনের পড়া। হ্যাঁ, এটা খুবই সুবিধা, কারণ আপনার এফসিপিএস এর জন্য বেসিক গুলা পড়তে হয়, এই বেসিক গুলোই আপনি পড়বেন। যদিও এফসিপিএস এ আপনার বেইলিলাভ ঘেঁষা কোশ্চেন বেশি হয়, বাট পড়তে হয়, আপনার বেসিক সাবজেক্ট গুলো পড়তে হয়। তো এই 70-80% পড়া কিন্তু আপনার সেম। আপনি যদি এবার এ, জুলাইয়ে এফসিপিএস পার্ট 1-এ বসে থাকেন, আপনি অবশ্যই অবশ্যই নভেম্বরে আপনি রেসিডেন্সিতে বসবেন, কারণ আপনার এক্সট্রা খুব বেশি পরিশ্রম করতে হবে না। ফ্যাকাল্টি পোর্শনের জন্য আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলো খুব ভালো মতো যদি সলভ করেন, এবং ওইখানে ফ্যাকাল্টি পোর্শনে আপনার খুব ডিপ যে কোশ্চেন আসে ওইরকম না। কোশ্চেন আসলে দেখা যায় যে কোশ্চেনের টপিক গুলো রিপিট হয় এবং সুপারফিশিয়াল টাইপের ক্লিনিক্যাল কোশ্চেন ওখানে আসে। ঠিক আছে, তো যাদের এফসিপিএস প্রিপারেশন নেওয়া আছে অলরেডি সার্জারিতে, তারা অবশ্যই এমএস পরীক্ষায় বসবেন নভেম্বরে। আপনার একই প্রিপারেশনে চান্স পাওয়া খুবই সম্ভব, 2টা পরীক্ষায় একই প্রিপারেশনে চান্স পাওয়া খুবই সম্ভব। এখন এই যে দেখেন সার্জারি ফ্যাকাল্টি যে আমি বললাম আমাদের 40 থেকে 50 মার্ক, এর মধ্যে অনেকগুলো টপিক কিন্তু ইনক্লুডেড, কারণ সার্জারি ফ্যাকাল্টিতে যারা পরীক্ষা দিচ্ছেন, সার্জারি ফ্যাকাল্টির তো অনেকগুলা সাবজেক্ট আছে, তো সব সাবজেক্ট থেকেই দেখা যায় যে কিছু কোশ্চেন আসে। ঠিক আছে, এর মধ্যে আপনার প্রিন্সিপালস অফ সার্জারি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমি যদি বলি। তারপর হচ্ছে আপনার জিআইটি, জেনিটো ইউরিনারি, পেডিয়াট্রিক সার্জারি, ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইন, তারপর হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জারি, রেডিওলজি, ইমেজিং, নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি, অর্থোপেডিক্স, ইএনটি, আই, গাইনি অপস। তো এর মধ্যে আপনার দেখা যায় প্রিন্সিপালস অফ সার্জারি থেকে অর্থোপেডিক্স, গাইনি অপস, ইএনটি, এগুলো আইএনটি, এগুলো থেকে রিলেটিভলি বেশি কোশ্চেন আসে। আর এদিকে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল সিস্টেম যেটা জিআইটি হেপাটোবিলিয়ারি, বাকিগুলো থেকেও কম বেশি কোশ্চেন আসে। এর মধ্যে ব্রেস্ট এন্ডোক্রাইন থেকে 2-3টা কোশ্চেন থাকবে আপনাদের, ধরে রাখেন। সেটা এনাটমি মাসুম, থেকে আসতে পারে, মানে ব্রেস্ট থেকে। জি ভাইয়া। একজন মেসেজ দিচ্ছে, কিছু শুনতে পাচ্ছে না, তুমি সবাইকে একটু জিজ্ঞেস করো না, জাস্ট খালি ওরা এনশিওর করুক শুনতে পাচ্ছে যে। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আমরা শুনতে পাচ্ছি ভাই। ওকে, আচ্ছা তাহলে কন্টিনিউ করো। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তো এখানে আপনার আমাদের অ্যাবডোমিনাল সিস্টেম থেকে বেশি কোশ্চেন আসে। প্রিন্সিপালস অফ সার্জারি থেকে আপনি কিছু কোশ্চেন পাবেন। অর্থোপেডিক্স, গাইনি, এগুলা থেকে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, আইএনটি।
আর বাকিগুলা থেকে আপনার নিউরোসার্জারি, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার, তারপর হচ্ছে রেডিওলজি, ইমেজিং, এগুলা থেকে আপনি হচ্ছে দুইটা তিনটা মানে কমন, খুবই একদম মানে খুব কঠিন কোশ্চেন না, সুপারফিশিয়াল সহজ ইজি ক্লিনিক্যাল কোশ্চেন আসে। ঠিক আছে, তারপরে যে বললাম ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইন, ব্রেস্ট থেকে আপনি ব্রেস্ট দেখেন আমাদের সব জায়গাতে আছে, অ্যানাটমিতে আছে, ফিজিওলজিতে আছে, আবার ব্রেস্টের ক্লিনিক্যাল, মানে ব্রেস্ট থেকে আপনি একটা দুটো কোশ্চেন পাবেন। এন্ডোক্রাইনের থাইরয়েড থেকে আপনার কোশ্চেন থাকবেই, মানে তিনটা চারটা সাবজেক্টের যে জিনিসগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন থাকবেই আপনার। তো এটা গেলো আমাদের ফ্যাকাল্টি অফ সার্জারি। ফ্যাকাল্টি অফ সার্জারি আমি মানে কমনলি যে কোশ্চেন গুলো আসে বা প্রিভিয়াসলি যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমি একটু লাস্টে রাখছি, লাস্টে সময় পাইলে আমি একটু দেখাবো আপনাদেরকে। আর এটা হলো আমাদের টপিক, হ্যাঁ। তারপরে হলো আমার এই যে আপনাদের ফ্যাকাল্টির জন্য আসলে কি পড়তে হয়, কি বই পড়তে হয়। তো আমি তো আগেই বলছি, মানে বেইলি ল্যাব তো হচ্ছে আমাদের সার্জারিতে আপনি এফসিপিএস দেন বা রেসিডেন্সি যেটাই দেন সেটা হচ্ছে আমাদের মেইন বই। এর সাথে রেসিডেন্সিতে এসআরবি ম্যানুয়ালস থেকে আসলে বেশ কোশ্চেন আসে, হ্যাঁ, এসআরবি ম্যানুয়াল থেকে বেশ কোশ্চেন আসে। তবে আপনি প্রিভিয়াস কোশ্চেন যখন সলভ করবেন, আমাদের ক্লাসগুলো ফলো করবেন, আসলে আপনি তখনই বুঝতে পারবেন যে আসলে কতটুকু করতে হবে আপনার। সব আসলে লাগে না, হ্যাঁ, এবং সব পরে আপনি শেষও করতে পারবেন না। এই জন্য আপনার হচ্ছে একটা গাইডলাইন দরকার। তো সেই গাইডলাইনটা আপনি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। আর গাইনিওপস আমাদের দত্তটা পড়লে হয় যে কোর্ট থেকে কিছু জিনিস আসে, মানে অত ওইটাও যে থরলি পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে এরকম কিছু না। ঠিক আছে, এবং এই এই যে প্রিপারেশনটা আপনি সার্জারি ফ্যাকাল্টিতে যেই সাবজেক্টেই পরীক্ষা দেন, আপনার এই গাইনি যে যে কোশ্চেন গুলো আসে, যে টপিক গুলো আসে সেগুলো আপনাকে পড়তে হবে। অর্থোপেডিক্স থেকে আপনার হচ্ছে আমাদের এপ্লিতে মেইন বই অর্থোপেডিক্স এর সাথে হচ্ছে বেইলি ল্যাব। তো বেইলি ল্যাবের যে অর্থোপেডিক্স পোর্শন ওখান থেকেও কোশ্চেন আসে, এপ্লি থেকেও কিছু কোশ্চেন আসে। তো এগুলো খুবই সিলেক্টিভ পড়া, মনে হতে পারে অনেক বই অনেকগুলা টপিক, বাট পড়া কিন্তু খুবই সিলেক্টিভ, খুবই সিলেক্টিভ জায়গা থেকেই বছর বছর কোশ্চেন আসে। আইএনটি বলেন, ওখান থেকেও আপনার সিলেক্টিভ জায়গা থেকে কোশ্চেন আসে। এখন আসেন সবার মনে যে প্রশ্ন, যে আমি কোন সাবজেক্টে পরীক্ষা দিব, কোন সাবজেক্টে কম্পিটিশন কেমন, কি কি সাবজেক্ট আছে, সেগুলো নিয়ে কথা বলি। তো আমি তো আগেই বলে আসছি যে যে আপনি যে সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, আপনার যে পছন্দ, আপনি 5 বছর কন্টিনিউ করতে পারেন, সেই সাবজেক্টে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিবেন। তো এখন এখান থেকে সবারই একটা জিনিস নিয়ে কনফিউশন হয় যে আমাদের সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে এনেস্থেশিয়া, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং রেডিওলজি ইমেজিং, এই তিনটা ডিগ্রির নাম যদি আপনি খেয়াল করেন, ডিগ্রির নাম হচ্ছে এমডি, কিন্তু এই তিনটা ডিগ্রি হচ্ছে আন্ডার দ্য ফ্যাকাল্টি অফ সার্জারি। তো এমডি দেখে অনেকে ভাবেন যে মেডিসিনের প্রিপারেশন নেই, মেডিসিনের প্রিপারেশন নিয়ে আমি হচ্ছে এই তিনটা পরীক্ষা দিব, কিন্তু না, আপনার কোশ্চেন যারা এই তিনটা সাবজেক্টে যারা পরীক্ষা দিবেন, এটার যে ভর্তি পরীক্ষার কোশ্চেন সেটা কিন্তু সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেনে আপনি পরীক্ষা দিবেন, এটা একটু ভালো মতো মনে রাখবেন। ঠিক আছে, আপনি যদি অ্যানেস্থেশিয়া, সিসিএম অথবা রেডিওলজিতে পরীক্ষা দিতে চান, আপনার প্রিপারেশন হবে সার্জারি ফ্যাকাল্টির প্রিপারেশন। আপনি কোশ্চেনে যে কোশ্চেনে পরীক্ষা দিবেন সেটা সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেনে পরীক্ষা দিবেন। ঠিক আছে, তো এর মধ্যে অ্যানেস্থেশিয়াতে আপনার ভালোই সিট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এটাও ভালোই ডিমান্ডিং সাবজেক্ট, রেডিওলজি, ইমেজিং সবগুলো সাবজেক্টেরই ডিমান্ড ভালো। এবং কম্পিটিশন যদি বলেন আপনি, সবগুলোরই মোটামুটি কাছাকাছি লেভেলের কম্পিটিশন। ঠিক আছে, এর মধ্যে আপনার রেডিওলজি, ইমেজিং অনেকেই আমাদের ফিমেল ডাক্তার যারা আছেন তারা প্রিফার করেন, যে স্ট্রেস অনেকটাই কম, স্ট্রেস ফ্রি কেরিয়ার এই হিসেবে অনেকেই চিন্তা করেন। তবে রেডিওলজিতে যেহেতু অনেক অনেক আপু, কম্পিটিশন কিন্তু আপনার এনেস্থেশিয়া থেকে বলেন, এনেস্থেশিয়া থেকে বেশি রেডিওলজি, ইমেজিং। আবার এখন আসেন এমএস ডিগ্রি সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে। তো এখানে 19টা ডিগ্রি আছে, আমার 19টা সাবজেক্ট আছে। এর মধ্যে কার্ডিওভাস্কুলার, থোরাসিক সার্জারি, কলোরেক্টাল সার্জারি, কমিউনিটি অফথেলমোলজি, ফিটোম্যাটার্নাল মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি, নিউরো সার্জারি, গাইনিওপস, অফথেলমোলজি, অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে আপনার ইএনটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক, তারপরে হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি, সার্জিক্যাল অনকোলজি, থোরাসিক সার্জারি, ইউরোলজি এবং ভাস্কুলার সার্জারি। তোর মধ্যে গাইনির সাবজেক্ট যারা দিবেন, গাইনিতে পরীক্ষা, গাইনির সাবজেক্ট হচ্ছে আপনার চারটা। ঠিক আছে, একটা হচ্ছে আপনার গাইনি অফ মাদার সাবজেক্ট, তারপরে গাইনি অনকোলজি, ফিটোম্যাটার্নাল মেডিসিন এবং হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি। তো গাইনিতেও যারা পরীক্ষা দিবেন তারাও সার্জারি ফ্যাকাল্টির কোশ্চেনেই পরীক্ষা দিবেন। ঠিক আছে, গাইনিতে যারা পরীক্ষা দিবেন তারাও সার্জারি ফ্যাকাল্টির সেম কোশ্চেনে পরীক্ষা দিবেন। যারা নতুন তাদের জন্য এটা বলা, যারা পুরাতন তারা অলরেডি এটা জানেন। তো এর মধ্যে গাইনি চারটা সাবজেক্টের মধ্যে আপনার গাইনি অফ মাদার সাবজেক্টে ভালোই কম্পিটিশন, বেশ কম্পিটিশন করে আপনাকে ঢাকায় যদি আপনি চান্স পেতে চান, আপনাকে মোটামুটি ভালো নাম্বার ক্যারি করতে হবে।
পেরিফেরি দিকে হয়তো আপনি মানে একটু কমেও আপনি চান্স পাবেন। আর গাইনি অনকোলজি, ফিটোমেডিনাল মেডিসিনের ডিমান্ড আমি রিসেন্টলি খুব ভালো দেখতেছি, অনেকেই পরীক্ষা দিচ্ছেন পরিচিত। তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি, এটা এটা আসলে নতুন মানে হাইলি ডিমান্ডিং একটা সাবজেক্ট আপনার, এই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটিটা। ঠিক আছে, তো এই গাইনির হলো 4টা সাবজেক্ট। এখন আমি সার্জারির সাবজেক্ট গুলো নিয়ে যদি বলি, এর মধ্যে আপনার কলোরেক্টাল সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, এই 2টা সাবজেক্ট আছে শুধুমাত্র হচ্ছে আপনার বিএসএমএমইউ তে। হ্যাঁ, তো এখানে সিট খুবই লিমিটেড, একটা সরকারি একটা বেসরকারি, বা একটা 2টা সরকারি একটা বেসরকারি এইরকম আর কি। তো এই 2টা সাবজেক্টে যারা পরীক্ষা দিবেন, এটা আসলে এখানে আপনার প্রিপারেশন কেমন এটাও ম্যাটার করে না। আপনি একসাথে ধরেন আপনি 90 পাইলেন, আপনার সাথে আরেকজন পাইলো 91, তার চান্স হবে। তো এটা আসলে আপনি প্রিপারেশন দিয়ে কত মার্ক লাগে এটা দিয়ে আপনি ফালাইতে পারবেন না, মানে এটা আপনি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না যে হাইলি ডিমান্ডিং হাইলি কম্পিটিটিভ। কারণ আপনার একটা সিট বা 2টা সিট, আপনার চেয়ে যদি আপনার সাথে যে পরীক্ষা দিচ্ছে একজনই যদি আপনার চেয়ে বেশি পায়, সে চান্স পাবে, আপনি চান্স পাবেন না। তো আপনি খুব প্যাশনেট হলে আপনি দিতে পারেন, সমস্যা নেই, বাট একটু দেওয়ার আগে চিন্তা করে তারপরে দিবেন। তারপরে যদি আমি বলি যে আপনার হাইলি কম্পিটিটিভ সাবজেক্ট, হাইলি ডিমান্ডিং সাবজেক্ট, তাহলে আপনার আসবে হচ্ছে অর্থোপেডিক্স, তারপরে হচ্ছে আপনার নিউরোসার্জারি, ইএনটি। এগুলোতে আপনাকে খুব ভালো নাম্বার পেতে হবে। ধরেন স্যার, এখন তো 200 মার্কের পরীক্ষা, আপনাকে 75+ পেতে হবে, 150 155 ঘরে পেতে হবে এই সাবজেক্ট গুলোতে। ঠিক আছে, এর মধ্যে অর্থোপেডিক্স আর নিউরোসার্জারি এগুলোতে আপনার ভালো সিট নাম্বারও আছে। আমি সিট নাম্বার গুলো যদি দেখাই, একটু পরে দেখাচ্ছি সিট নাম্বার গুলো। আপনারা কোন সাবজেক্টে কয়টা সিট, এটা হচ্ছে প্রিভিয়াস যে রেজাল্ট সেটা আপনারা দেখতে পারেন, বিএসএমইউ ওয়েবসাইটে ওখানে আছে। ওইখানে গেলে আপনারা একটা গ্রস আইডিয়া পাবেন, একদম কনস্ট্যান্ট ফিক্সড না। এবার দেখলাম কিছু সাবজেক্টে আমি সিট বাড়ছে গতবার থেকে, কিছু নতুন নতুন ইনস্টিটিউট এড হয়েছে কয়েকটা সাবজেক্টে। তো আমি বললাম যে হাইলি কম্পিটিটিভ সাবজেক্টের মধ্যে আপনার অর্থোপেডিক্স, ইএনটি, নিউরোসার্জারি এগুলা। তারপরে যদি আপনি রাখেন, এর মধ্যে থাকবে আপনার, এরপরে আছে হচ্ছে আপনার ধরেন ইউরোলজি, আই, মানে অফথেলমোলজি। আপনার অফথেলমোলজিতেও ভালো কম্পিটিশন, কারণ ওখানে ফিমেল প্রিডমিনেন্ট, যত জায়গায় আপনাদের ফিমেল প্রিডমিনেন্ট বেশি, ওগুলাতে আসলে কম্পিটিশন অনেকটাই বেশি। আহ, তারপরে হচ্ছে আপনার জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, সার্জিক্যাল অনকোলজি এগুলা আর কি। আর কার্ডিওভাস্কুলার থোরাসিক নিয়ে যদি বলি, ভাস্কুলার, তারপরে হচ্ছে আপনার থোরাসিক সার্জারি, এগুলাতে রিসেন্টলি গত বছরের আগ পর্যন্ত দেখা যেত যে সিট খালি যাচ্ছে, মানে সরকারি ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, মানে পাশ করা ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, বা হয়তো অনেক মানে খুব কম ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, যার মধ্যে হচ্ছে আপনার যতগুলা সিট ততজন পাশ করেন নাই এরকম। কার্ডিওভাস্কুলার থোরাসিকে গতবার সম্ভবত 1-2টা সিট ফাঁকা গেছে সরকারিদের, সেটা হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেট দিয়ে ফিল আপ করা হয়েছে। তো এই আর কি। তো এখন আপনি পরীক্ষা দেওয়ার আগে আপনি ঠিক করবেন যে আপনার প্রিপারেশন কেমন, আপনি কেমন নাম্বার পাচ্ছেন, আপনার পছন্দের সাবজেক্ট কোনটা, আপনি কোন ইনস্টিটিউট যেতে চান, এগুলো হিসাব করে আপনি সাবজেক্ট চুজ করবেন। এটা হলো আমার কথা। আর আমি যে সিট বলছিলাম, তো সিট দেখেন এখানে এনএসএসিতে বেশ ভালো সিট, সরকারিদের জন্য 15টা, বেসরকারিদের জন্য 17টা সিট। ইনস্টিটিউট গুলা দেখে নিবেন। আর এখন হচ্ছে আপনার আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট যেটা, সেখানে হচ্ছে আগে শুধুমাত্র ওরা ওদের ডিফেন্সের লোকজন নিত, বাট এখন হচ্ছে ওরা প্রাইভেটও নিচ্ছে মোটামুটি বেশ কয়েকটা সাবজেক্টে। এটা একটু আপনারা দেখবেন। আর এতক্ষণ তো আমি বললাম যে সাবজেক্ট নিয়ে, তো আমি আবার একটু বলি আমাদের যারা পরীক্ষা দিবেন সামনের নভেম্বরে, বা এবার নভেম্বরে এলিজিবল না হলেও পরবর্তীতে পরীক্ষা দিতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের ব্যাচ। মেইনলি হচ্ছে যারা নভেম্বরে পরীক্ষা দিবেন শুরু করবেন, এখনো কিন্তু আমাদের 5 মাসের মতো সময় আছে। নভেম্বরের সেকেন্ড উইকে বা থার্ড উইকে নর্মালি পরীক্ষা হয়। তো তাদের জন্য হচ্ছে আমাদের রেসিডেন্সি ক্র্যাশ ব্যাচ, মার্চ 2025। আমাদের কোর্সটা শুরু হবে 12 জুলাই 2024-এ। এখানে আমাদের কোর্স ফিটা হচ্ছে, যদি আপনি ফুল কোর্সটা নেন, ক্লাস সাথে হচ্ছে পিডিএফ, এক্সাম এবং হচ্ছে আমাদের আর্কাইভ অ্যাক্সেস, তাহলে এটার ফি হচ্ছে 4000 টাকা। আর আপনি শুধু যদি এক্সাম বেছে নেন, এখানে পাবেন আপনি হচ্ছে সবগুলো পরীক্ষা দিবেন, আর্কাইভ অ্যাক্সেস এবং পিডিএফ, এটা হচ্ছে 2400 টাকা। এটা আপনি হচ্ছে 20% ডিসকাউন্টে পাচ্ছেন। এর মধ্যে আমাদের টোটাল লেকচার হচ্ছে 50টা, টোটাল লাইভ পরীক্ষা হচ্ছে 34টা। লাইভ পরীক্ষা হচ্ছে আপনারা
আমাদের যে পরীক্ষার ডেডলাইন দেওয়া থাকে, মানে যে ডেটটা থাকে ওই ডেটে যদি আপনি পরীক্ষা দেন, লাইভ পরীক্ষা দেন, সেখানে হচ্ছে আপনি মেরিট লিস্ট আপনার পাবেন। পরে পরীক্ষা দিলে হচ্ছে মেরিট লিস্টটা শো করবে, বাট সেন্ট্রালি শো করে না সম্ভবত। বাট লাইভ এক্সাম দিলে আপনি হচ্ছে আপনি বাকিদের সাথে আপনার যে পজিশনটা আপনি সেটা কম্পেয়ার করার সুযোগ পাচ্ছেন। তারপরে হচ্ছে আমাদের টপিক এক্সাম হচ্ছে 19টা, 34টা পরীক্ষার মধ্যে। রিভিউ এক্সাম 6টা, সাবজেক্ট ফাইনাল 6টা, এবং ফুল মক টেস্ট হচ্ছে আমাদের 3টা। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফ্রেশ ব্যাচ। আর আমি যেটা বললাম, আমাদের যে আর্কাইভ, যারা ভাবছেন যে নতুন করে শুরু করবেন, একদম কোনো আইডিয়া নাই, তারাও ভর্তি হতে পারেন। আমাদের আর্কাইভের কোশ্চেন গুলো যদি আপনি দেখেন টপিক ধরে ধরে যে কোনো টপিকের, তাহলেও কিন্তু এটলিস্ট আপনার আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে, আপনি কিভাবে আনসার দিবেন, কোন জায়গায় আপনার ভুল হয়। ঠিক আছে, তো যেগুলো আমাদের কোর্স নিয়ে কথা। এর মধ্যে দেখেন সিসিএম এর সিট হচ্ছে 7টা 11টা, আর রেডিওলজি ইমেজিং যেটা আমি বলছিলাম, রেডিওলজি ইমেজিং এ বেশ অনেকগুলো সিট আছে। হ্যাঁ, সরকারিদের জন্য 21টা, প্রাইভেটদের জন্য 26টা সিট আছে। আর গাইনি অপস এর ক্ষেত্রে আপনার দেখেন অনেকগুলো ইনস্টিটিউট, প্রায় 12টা ইনস্টিটিউট আছে। এর মধ্যে যেটা হলো আপনার, এখন সরকারি ক্যান্ডিডেট যারা আছেন, সরকারি ক্যান্ডিডেটরা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন না। ঠিক আছে, যেমন বারডেম, এটা বেসরকারি ইনস্টিটিউট। আপনি যদি সরকারি ক্যান্ডিডেট হন, আপনি বেসরকারি কোনো ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন না। আবার যারা ধরেন বিসিএস দেওয়ার প্ল্যান আছে, সামনে বিসিএস দিবেন, তারা যদি মনে করেন যে না আমি বিসিএস দিবই, আমার বিসিএস এই যাইতে হবে, তাহলে আপনারা প্রাইভেট ইনস্টিটিউট চয়েস দিলে পরবর্তীতে হয় আপনাকে কোর্স ছাড়তে হবে অথবা বিসিএস ছাড়তে হবে, যে কোনো একটা। আগে মাইগ্রেশনের সুযোগ ছিল, বাট এখন সেটা নাই। কারণ আপনি যদি প্রাইভেট রেসিডেন্ট হন, আপনি যদি সরকারি ইনস্টিটিউটে চান্স পান, সেক্ষেত্রে আপনাকে কোর্সটা ছেড়ে দিয়ে বিসিএস জয়েন করতে হচ্ছে। তারপর হচ্ছে আপনার ফিটোম্যাটার্নাল মেডিসিন। এখানেও দেখেন যে সরকারি ক্যান্ডিডেট এটা আসলে ফিক্স না, গতবার ছিল একজন, এবার দেখলাম 3জন, প্রাইভেট হচ্ছে 2জন। তো টোটাল সিটে 3টা 2টা এরকম। বাট গাইনি অনকোলজি 3টা 4টা, এটা ফিল আপ হয়ে যায়। বাট কম্পিটিশন আমার খুব একটা আইডিয়া নাই গাইনি অনকোলজি সম্পর্কে। বাট রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি, এটার জন্য ভালোই ডিমান্ড। এফসিপিএসও কিন্তু এই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি অনেককেই আমি দেখলাম যে গতবার পরীক্ষা দিতে পাশ করতে। ঠিক আছে, এখন আসলে হেপাটোবিলিয়ারি সার্জারি আমি যেটা বললাম, যে আপনার বিএসএমএম তে 2টা সিট। আর প্রাইভেটদের জন্য দেখেন, প্রাইভেটদের জন্য এখন আপনি এএফএমআই তে আপনি 2টা সিট পাচ্ছেন, বিএসএমএম তে 2টা বা 3টা সিট পাচ্ছেন। বাট সরকারি ক্যান্ডিডেটের জন্য আপনি শুধু বিএসএমএম আপনার অপশন। আর কলোরেক্টাল সার্জারি, এটাও দেখা যায় যে 1টা 2টা, ওইদিকে যদি সরকারি একজন হইলে প্রাইভেট 2জন, বা সরকারি 2জন হইলে প্রাইভেট একজন, এরকম। আর কোথাও নাই কলোরেক্টাল সার্জারি এখন। আর অর্থোপেডিক সার্জারি যেটা, সেটা হচ্ছে আপনার সিট সবচেয়ে বেশি নিটোরে, তারপরে 5টা বিএসএমএমইউ, ডিএমসি তে 2টা, সিএমসি তে 3টা, এসওএমসি তে 1টা, এই 5টা 6টা ইনস্টিটিউটেই আছে। সরকারি 21টা, প্রাইভেট হচ্ছে আপনার 21টা সিট। তারপর হচ্ছে আপনার নিউরোসার্জারি, নিউরোসার্জারিতে এবার কিন্তু অনেকগুলা সিট বাড়ছে। হ্যাঁ, আপনার ডিএমসি তে গতবার ছিল 4টা 4টা করে সিট, এবার কিন্তু 8টা 6টা হয়েছে। নিমসে গতবার ছিল সম্ভবত 4টা, এবার 7টা হয়েছে, 5টা হয়েছে। ঠিক আছে, তো টোটাল সিট কিন্তু দেখেন সরকারি যারা দিবেন 26টা সিট আপনি পাবেন, আর প্রাইভেট হচ্ছে 30টা সিটের এগেনস্টে আপনি পরীক্ষা দিবেন। তো এটা ভালো সুযোগ। অটোলারিঙ্গোলজিতেও আপনার 18টা করে সিট, মোটামুটি ভালো। ইউরোলজিতে 19টা 18টা সিট। আমাদের অফথেলমোলজিতে 14টা 29টা সিট। এখানে অনেকগুলো বেসরকারি আছে, দেখেন বেসরকারিদের জন্য 29টা সিট, কারণ হচ্ছে এখানে 4টা বেসরকারি ইনস্টিটিউটে অফথেলমোলজি কোর্স চালু আছে। এজন্য বেসরকারিদের জন্য সিট বেশি। জেনারেল সার্জারি অনেকগুলো ইনস্টিটিউটে চালু আছে, আপনার সরকারিদের জন্য 23টা, প্রাইভেটদের জন্য 26টা সিট। প্লাস্টিক সার্জারি গতবার ডিএমসি তে 4টা ছিল, এবার হচ্ছে 8টা করে সিট হয়েছে। আর বার্ন প্লাস্টিক ইনস্টিটিউটে হচ্ছে 18টা, সরি 10টা সিট। প্লাস্টিকেও কিন্তু অনেকগুলো সিট। প্লাস্টিকে রিসেন্টলি গতবারের আগে কিন্তু মাঝে মধ্যে মানে সিট খালি যেতে দেখা গেছে, বাট এখন কিন্তু কম্পিটিশন, এখন মানে মোটামুটি কোনো সাবজেক্টেই সিট খালি যায় না, সবগুলোই কিন্তু ফিল আপ হয়। আর সার্জিক্যাল অনকোলজি, এটা কিন্তু একটা ভালোই ডিমান্ডিং সাবজেক্ট। আপনার সবগুলা জেলায় জেলায় বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল হচ্ছে, অনেকগুলো পোস্ট ক্রিয়েট হবে। যারা সরকারি চাকরিতে আছেন তাদের জন্য এটা ভালো অপশন। যদিও হচ্ছে আপনার সিট সংখ্যা লিমিটেড, বাট হচ্ছে এটা একটা ভালো অপশন। আপনি যদি আর্লি প্রমোশনের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু সার্জিক্যাল অনকোলজি একটা ভালো চয়েস হতে পারে। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি, এই যে আমি বললাম বিএসএমএম তে সরকারি ক্যান্ডিডেট সম্ভবত 2জন পাওয়া গেছে। আর বাকি 2জন এই যে গতবার আহ, আরো মানে 4 আর 2 6জন বেসরকারি ক্যান্ডিডেট এটা ফিল আপ করা হয়েছে। তো
পেডিয়াট্রিক সার্জারি একই রকম 10-18 দেখেন, এগুলা সিট খালি যায় মাঝে মধ্যেই। লাল কালি যেগুলো সেগুলো হচ্ছে মানে হচ্ছে মাঝে মধ্যে সিট খালি যাচ্ছে। আপনার থোরাসিক সার্জারিতে একই অবস্থা, পাস রেট ভালো ছিল না, এখন হয়তো আগের চেয়ে একটু বেটার হয়েছে, বাট কতটুকু হয়েছে আমি নট শিওর। ভাস্কুলার সার্জারি আপনার এনআইসিভিটি তে আগে কোর্স ছিল, এখন বিএসএমএম তে কোর্স চালু হয়েছে নতুন করে। তো এগুলো তো পাস রেট আগে একদমই খারাপ ছিল, এখন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এ, তারপর হচ্ছে কমিউনিটি অফথলমোলজি। কমিউনিটি অফথলমোলজি চারটা চারটা সিট। কমিউনিটি অফথলমোলজি নিয়ে আমার খুব একটা আইডিয়া নাই পাস রেট নিয়ে, বাট হচ্ছে এখানে সরকারি ক্যান্ডিডেট যারা সরকারি ক্যান্ডিডেট সবসময় আমি দেখি যে মানে চারটা ফিল আপ হয় না, অনেক সময় প্রাইভেট দিয়ে ফিল আপ হয়। আচ্ছা, তো এটা গেল আমাদের সাবজেক্ট চয়েস। এখন মধ্যে কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সার্জারির ক্ষেত্রে স্পেসিফিক্যালি নিউরো সার্জারি, হ্যাঁ, হ্যাঁ মাঝে মাঝে মনে হয় যে আমার পছন্দের প্রতিষ্ঠান, আমার বাসা হচ্ছে ঢাকায়, তো হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যে একটা বা দুইটা চয়েস দেই, মানে একটা বা দুইটা চয়েস দেওয়ার ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই, যে আসলে এরকম কাউকে দেখেছেন কিনা, বা এরকম কেউ সাকসেস পেয়েছে কিনা একটা দুইটা একটা সিট দুইটা চয়েস মানে চয়েস এখন দিয়ে। এখন আমি যতদূর জানি, মানে গতবার সম্ভবত দেখছিলাম আপনার এ, যতগুলা আপনার ইনস্টিটিউট আছে ধরেন 7টা চয়েস, আগে কিন্তু ছিল 3টা চয়েস। তখন মেবি জি। সিলেক্টিভলি দেওয়া যেত, বাট গতবার 7টা ইনস্টিটিউট আপনার হচ্ছে এ পর্যন্ত আপনি চয়েস দিতে পারবেন। তো এখন গতবার যেটা আমি শুনলাম যে আপনার 7টা যেসব সাবজেক্টে 7টা ইনস্টিটিউট আছে, ধরেন 5টা আছে তাহলে আপনাকে 5টাই দিতে হবে, 7টা আছে 7টাই দিতে হবে, 9টা আছে তাহলে আপনার 7টা দিতে হবে। মানে দুইটা একটা দুইটা দেওয়ার চয়েস এখন আছে কিনা আমি নট শিওর, কারণ আমি ফেসবুকে দেখছি একজন যে কোর্স কন্টিনিউ মানে জয়েন করছে, জয়েন করার পর ছেড়ে দিবে, তখন সবাই বকাবকি করতেছে আপনি ঢাকার বাইরে চয়েস দিলেন কেন। তখন উনি বললো যে না, 7টাই চয়েস দিতে হয়েছে ওনার, কারণ 7টা চয়েস না দিলে ওনার হচ্ছে ফর্মটা নিচ্ছিল না। এটা আমি গতবার তো ফর্ম ফিল আপ করি নাই, এটা আমি এর জন্য আপনাকে 100% মানে এসিডিটি দিয়ে আমি বলতে পারতেছি না যে এটা আসলে আপনি সম্ভব কিনা একটা দুইটা সাবজেক্ট চয়েস দেওয়া। আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন? ভাই, আরেকটা ওটা আমি ফেস প্রশ্ন ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলুন। জি জি, বলেন বলেন। আচ্ছা ভাইয়া, ওই আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে রেসিডেন্সি ব্যাপারে, যে ধরেন সাপোজ আমার হচ্ছে নিউরো সার্জারি আমার ড্রিম, এখন হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে মানে ঢাকা মেডিকেল বা নিমসে চান্স পাওয়া, হ্যাঁ। হুম তো আমি যদি রেসিডেন্সিতে অন্য কোনো প্রতিষ্ঠানে চান্স পাই, হ্যাঁ, হুম। তাহলে কি পরবর্তীতে রেসিডেন্সি পরীক্ষা আমি দিতে পারবো, রেসিডেন্সি ভর্তি পরীক্ষা আর কি, মানে আমার প্রতিষ্ঠানটা চেঞ্জ করার জন্য? না, আপনি যদি কোর্স শুরু করেন, বেসরকারি ক্যান্ডিডেট যদি হন, তাহলে কোর্স শুরু করার পরে হচ্ছে আপনি যদি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে 1 বছর গ্যাপ দিয়ে আবার দিতে হবে আপনাকে। পরের বার আপনি নেক্সট রেসিডেন্সি দিতে পারবেন না, তারপরের বার দিতে পারবেন। আর আপনি যদি চান্স পাওয়ার পরে ভর্তি না হন, তাহলে পরেরটা দিতে পারবেন। আমি এরকমই জানি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? জি, আর থ্যাংক সরকারি ইউ। হলে তো আপনি একবার ডেপুটেশন পাওয়ার পর তো আপনাকে ডেপুটেশন দিবে না, সরকারি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটু একটু ক্লারিফিকেশন দরকার ছিল। সেটা হচ্ছে যে বলেন। আমার 45 বিসিএস হচ্ছে রিটেন দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ আর হচ্ছে 46 আমি প্রিলিতে টিকেছি। হ্যাঁ। তো আমি একটা দোটানায় আছি, যে মানে আমার জানা আছে যে রেসিডেন্সি প্রাইভেট ক্যান্ডিডেট হলে হচ্ছে একটা মানে লার্জ অ্যামাউন্ট একটা টাকা দিয়ে তারপর হচ্ছে ট্রেনিং এ ঢুকতে হয়, প্রায় পঞ্চাশ লার্জ হাজার অ্যামাউন্ট টাকার মতো। না, এক্স্যাক্টলি আপনার হচ্ছে ইনস্টিটিউট ওয়াইজ ভেরি করে, ঠিক আছে। আমি নিটোরেরটা জানি, নিটোরে হচ্ছে আমাদের ফেইজেতে ভর্তি হওয়ার সময় প্রাইভেটদের ছিল 45,000, ফেজ বিতেও 45,000, ডিএমসি তেও অ্যারাউন্ড একই রকম। সরকারিদের আমাদের 3,000 3,000 করে ছিল। তারপর হচ্ছে আপনার ডিএমসি তে সরকারিদের কম, বেসরকারিদের এইরকম মানে অ্যারাউন্ড 30 to 40 50 এরকম। বাট কিছু ইনস্টিটিউট আছে যেমন বারডেম, ওগুলো তো অনেক বেশি, 1 লাখ টাকার মতো এরকম আর কি। সরকারি ইনস্টিটিউট যেগুলো আছে ওগুলোতে প্রাইভেটদেরও খুব বেশি না, মানে আপনার 40 50 অ্যারাউন্ড এরকম আর কি একটা ফেজে। ফেজ এ বা ফেজ বি আপনি যেটা জয়েন করেন একই রকম। কিছু ইনস্টিটিউটে 1 লাখের উপরে আছে, যেমন হচ্ছে আই ইনস্টিটিউট গুলাতে, ইস্পাহানি আই ইনস্টিটিউট, ওগুলাতে অনেক বেশি। তারপর হচ্ছে আরেকটা আই ইনস্টিটিউট আছে চিটাগাং এর, ওটা কোনটা, ওটা তো অনেক বেশি, 1.5 লাখ টাকার মতো লাগে মনে হয় আর কি। জি ভাই, আমার ফ্রেন্ড হচ্ছে গত এই যে 24 মার্চের রেসিডেন্সি হচ্ছে শেখ হাসিনা বার্ন প্লাস্টিকে জয়েন করলো। হুম। তোর মনে হয় মানে ওভারঅল প্রায় 50-র মতো লেগেছে আর কি। তো ওইরকমই ওইরকমই, আমি, বেসরকারিদের অ্যারাউন্ড 50 হ্যাঁ, তো ভাইয়া আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই, যে ধরেন আমার তো আমি তো 45 রিটেন দিলাম হচ্ছে জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে, হ্যাঁ, হুম। এবং 46 প্রিলিটা টিকেছি। এখন
মানে আসলে আমি যদি, আমার তো ড্রিম চান্স পাওয়া, জানি না চান্স হবে কিনা এবার রেসিডেন্সিতে বা না। হ্যাঁ, এখন মানে কেউ যদি বিসিএস এর পথে থাকে, হ্যাঁ, হুম হুম। তাহলে কি তার ক্ষেত্রে মানে আসলে তার এই যে পেমেন্ট প্রদান করাটা তার ক্ষেত্রে কি হয়, বা এরকম কি কোনো আইডিয়া আছে কি ভাইয়া? মানে আমি সেটার ব্যাপারে আর কি চিন্তা করছি যে আর না, কি ওটা আপনি প্রাইভেট মানে। রেসিডেন্ট হিসেবে ভর্তি হয়ে গেলে 50,000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেলে ওটা তো গেল। পরে আপনি সরকারি আচ্ছা হইলে আচ্ছা ধরেন ফেজ বি তে আপনি তখন সরকারি ফি দিয়ে ভর্তি হবেন, সমস্যা নাই তো। ওটা ওটা তো আপনার হচ্ছে ডেপুটেশন নিয়ে আসতে হবে আপনার পরের ফেজের জন্য, বা আপনার কোর্স থেকে ছুটি নিয়ে বিসিএস এ জয়েন করতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? কি যে ওই ফেজ বির জন্য কি আলাদা করে ভর্তি ওরকম পেমেন্ট দেওয়া লাগে নাকি? কোনটা? ফেজ বি তে আপনি সরকারি ফিতে ভর্তি হবেন তখন, যখন আপনি ডেপুটেশন, আপনার তো বিসিএস এ যেতে হলে কোর্স থেকে ছুটি নিতে হবে। কোর্স থেকে ছুটি আচ্ছা নিয়ে আচ্ছা আপনি বিসিএস এ যাবেন, তারপর হচ্ছে ডেপুটেশন নিয়ে আবার আসবেন। কারণ বিসিএস এর ডেট তো আপনি জয়েনিং এর ডেট তো আপনি পিছাইতে পারবেন না, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে কোর্স পেরেছি। থেকে আপনি 3 বছরের ছুটি নিবেন, নিয়ে বিসিএস এ আপনি যাবেন। বিসিএস এ 2 বছর হইলে তখন আপনি আবার শিক্ষা ছুটি বা ডেপুটেশন নিয়ে তখন কোর্সে আসবেন। তখন আপনি সরকারি রেসিডেন্ট, সরকারি রেসিডেন্টের বেতন দিবেন আপনি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। ঠিক আছে। এগুলোই কোশ্চেন ছিল। আচ্ছা, আর আরেকজন আপু সম্ভবত জানতে চাইছেন যে সিসিএমএ ইনস্টিটিউট কোনগুলা। এই যে আপনার বেসিক্যালি আপনি যদি সরকারি ক্যান্ডিডেট হন, সরকারি বেসরকারি সবার জন্য আসলে আসলে তিনটা এএফএমআই তে আছে, দুইটা তিনটা একটা সিট থাকে অনেক সময়, এটা হচ্ছে যারা আর্মিতে আছেন তাদের জন্য। আর এর বাইরে হচ্ছে আপনার বিএসএমএমইউ, ডিএমসি এবং বারডেম। ঠিক আছে? সরকারিদের জন্য বিএসএমএমইউ, ডিএমসি এই দুইটা 7টা সিট, আর বেসরকারিদের জন্য এই তিনটা ইনস্টিটিউট। ঠিক আছে? কারো কি আর কিছু হ্যাঁ, জানার আছে? একটা একটা কোয়েশ্চেন করতে পারি কি ভাইয়া? হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনাদের তো আপনি তো ভাইয়া নিটোরে কর্মরত আছেন। তো হ্যাঁ আপনি তো নিটোরেরটাই ভালো জানবেন, ইনস্টিটিউশন হয়তো বা জানতে পারেন বা শুনে থাকতে পারেন যে এখন প্রাইভেট ক্যান্ডিডেটদের যে রিমুনারেশন বা যে হ্যাঁ। ভাতাটা এটা কেমন দেওয়া হচ্ছে বা কেমন রেগুলার দেওয়া হচ্ছে। নিটোরে আমি যতদূর জানি রেগুলার পাচ্ছে, হ্যাঁ। সরকারি ইনস্টিটিউট গুলাতে যতদূর জানি আমি সমস্যা হচ্ছে না, বেসরকারি ইনস্টিটিউট গুলাতেই সমস্যা হচ্ছে। মানে আচ্ছা সরকারি আচ্ছা। ইনস্টিটিউটে যারা প্রাইভেট ক্যান্ডিডেট আছে তারা আমার জানা মতে পাচ্ছে এখন মোটামুটি সব আর জায়গাতেই। এখন থেকে বেসরকারি, মান্থলি পাবে, মান্থলি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেসরকারি ইনস্টিটিউট ঝামেলা যা হচ্ছিল ওইটা হচ্ছে আপনার বেসরকারি ইনস্টিটিউট যেগুলা, বেসরকারি ইনস্টিটিউটের রেসিডেন্ট যারা, আপনার নিমস বলেন, ডিএমসি বলেন, বা যেটাই বলেন, সরকারি মেডিকেল কলেজ ইনস্টিটিউট, সবগুলো তো সরকারি ইনস্টিটিউট। সরকারি ইনস্টিটিউট গুলাতে ঝামেলা হচ্ছে না। জি, বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, একজন আপু জানতে চাইছেন রেডিওলজি এবং ইমেজিং সাবজেক্টের জন্য কত মার্কসের প্রয়োজন হয় আনুমানিক। আসলে আপু মার্কসের ব্যাপারটা আসলে সাবজেক্টিভ, মানে একদম যে আপনাকে কাটমার্ক আমি বলে দিলাম যে আপনি 200-তে 150 পাইলে চান্স পাবেন, বা 200-তে 140 পাইলেই 70% পাইলেই চান্স পাবেন, এটা আসলে আপনার সাথে কতজন পরীক্ষা দিচ্ছে, তারা কিরকম নাম্বার পাচ্ছে, কোশ্চেন কিরকম হচ্ছে, ওটার উপর আসলে ডিপেন্ড করে, হ্যাঁ। তো রেডিওলজিতে আমি তো বলছিলাম যে অনেক আপুরা পরীক্ষা দেন, ফিমেল প্রিডমিনেন্ট সাবজেক্ট হয়ে গেছে এখন। তো মোটামুটি ভালো কম্পিটিশন হবে, আপনি ধরে রাখতে পারেন যে আপনার 70+, 72, 73, মানে পার্সেন্টের চেয়ে বেশি নাম্বার আপনার লাগবে। ঠিক আছে? ভাইয়া আমি আসলে এর আগে 2বার এফসিপিএস দিয়েছি তো, মানে জি জি। এবার মোটামুটি পরীক্ষা আমার ভালো হয়েছিল কিন্তু হয় নাই। আচ্ছা। জিনিসটা হচ্ছে আমার নিজের মধ্যে যতটুকু কনফিডেন্সটা ছিল এটা অনেকখানি কমে গেছে, কারণ অ্যারাউন্ড 400 যখন এফসিপিএস পরীক্ষা দিছে এর মধ্যে 20-র মতো পাস করছে। হ্যাঁ তো আমার তো তাহলে 70% মার্কস তো আসে নাই। আমার হ্যাঁ মাথার মধ্যে এই জিনিসটা কাজ করতেছে। আর ফিজিও, ফার্মা, বায়োকেমিস্ট্রি এগুলো অত বেশি প্রয়োজন তো আমাদের experience এর ক্ষেত্রে হয় নাই। তো এই হ্যাঁ। 3-4 মাসে কি এত কিছুকে কাভার করা 3-4 যাবে? মাস না তো, আপনার মোটামুটি 5 মাস আছে সবাই। হ্যাঁ, আপনি যদি নভেম্বরের 17 তারিখ, 19 তারিখ, এরকম এরকম অ্যারাউন্ড এরকম 20 তারিখ, 22 তারিখ ওই রেঞ্জে পরীক্ষা হয়, তো আপনি হিসাব করলে জুলাই মাস তো আপনি পাচ্ছেন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আপনি মোটামুটি 5 মাস, 4 মাসের বেশি পাচ্ছেন। তো আমার মনে হয় যে মানে ইম্পসিবল কিছু না, আপনি কোশ্চেন সলভ করতে থাকেন। হ্যাঁ, কোশ্চেন গুলা দেখেন, আপনি আগে কখনো দিয়ে থাকলে আপনার জন্য তো সুবিধা, না দিয়ে থাকলে আপনি কোশ্চেন ধরে পড়া শুরু করেন। হ্যাঁ, কোশ্চেন ধরে পড়া শুরু করেন, আমাদের যে কোনো যেতে এনরোল হতে পারেন, আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনি দেখেন। প্রিপারেশন তো সবারই সেম, সার্জারি ফ্যাকাল্টি সবারই সেম। হ্যাঁ, তো আমার মনে হয় যে সম্ভব। আসুন, হ্যাঁ ভাইয়া। প্রিয়াঙ্কাকে দিব না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে সবাইকে অনেক সবগুলো আনসার, ধন্যবাদ। সবগুলা আমরা প্রশ্নগুলো করে
একসাথে আনসার হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া, ওকে, আমি আমার নেক্সট মেন্টর ডাক্তার প্রিয়াঙ্কা আচার্যকে দিচ্ছি, উনি পেডিয়াট্রিক্স নিয়ে বলবেন। আপনাদের কোশ্চেন থাকলে আপনারা আমাদের চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, আমরা লাস্ট হচ্ছে সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর প্রিয়াঙ্কা চেরিয়া পিঙ্কি, মেন্টর পেডিয়াট্রিক্স, মেডিকেল কলেজ এবং নেট্রোলজিতে সিপিএস পার্ট 1 করেছি। তো আজকের যে সেমিনার, গাইডলাইন সেমিনার মেইনলি, তো এখানে আমি আজকে পেডিয়াট্রিক্স নিয়ে কথা বলবো। সার্জারি এবং মেডিসিন নিয়ে তো ভাইয়ারা কথা বলেছেন, তো এর মধ্যে কিছু কথা অলরেডি বলা হয়ে গেছে, যেমন হচ্ছে এক্সামের প্যাটার্ন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আজকে আমি এখন পেডিয়াট্রিক্স নিয়ে কথা বলবো রেসিডেন্সি প্রিপারেশনের ক্ষেত্রে। তো কিছু কথা অলরেডি ভাইয়ারা বলে ফেলছেন, যেমন হচ্ছে এক্সাম কখন হয়, বা হচ্ছে এক্সাম ফি কত, বা কখন বসতে পারবেন, ক্রাইটেরিয়া কি কি, এগুলো সম্পর্কে অলরেডি বলা হয়ে গেছে। মার্কস ডিস্ট্রিবিউশন নিয়েও বলা হয়ে গেছে, যেমন নেগেটিভ মার্কিং কত, এমসিকিউ এসবিএ কয়টা, এগুলো অলরেডি বলা হয়ে গেছে। তো আমি পেডিয়াট্রিক্স সাবজেক্ট রিলেটেড কিছু কথাবার্তা বলি, যেমন হচ্ছে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে রেসিডেন্সিতে টোটাল 200টা কোশ্চেনের মধ্যে বেসিক থেকে কোশ্চেন আসে 140 থেকে 160টা, আর ক্লিনিক্যাল থেকে আসে 40 থেকে 50টার মতো কোশ্চেন। তো বেসিক যে সাবজেক্ট, বেসিকের মধ্যে কি কি আছে, অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মা, বায়োকেমিস্ট্রি, এগুলো থেকে কোশ্চেন আসে। তো অ্যানাটমি থেকে দেখা যায় অ্যারাউন্ড 20 থেকে 25টার মতো কোশ্চেন আসে, ফিজিওলজি থেকে 30 থেকে 35টার মতো, মাইক্রোবায়োলজিতে 20 থেকে 25টার মতো কোশ্চেন আসে, প্যাথোলজি থেকেও সেম, ফার্মাকোলজি থেকেও এরকমই, বায়োকেমিস্ট্রি থেকে 10 থেকে 15টার মতো করে কোশ্চেন আসে। আর ক্লিনিক্যাল পার্টের মধ্যে হচ্ছে 40 থেকে 50টা, মানে 20% বা 25%-এর মতো কোশ্চেন আসে হচ্ছে ক্লিনিক্যাল থেকে। তো এখান থেকে নিওনেটোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, পালমো, নিউরো, হেমাটো, রিউমাটোলজি, মোটামুটি সব সাবজেক্ট থেকে, সব পার্ট থেকেই কোশ্চেন আসে। তো এরপরে হচ্ছে যে কথা বলবো যে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কি কি ভাবে আমরা প্রিপারেশন নিতে পারি। তো প্রথমে হচ্ছে এখানে আমরা দেখি যে টেক্সট বুক ফলো করতে হবে, টেক্সট বুকের কোনো বিকল্প নেই। এছাড়া হচ্ছে টেক্সট বুক তো অনেক সময় দেখা যায়, তো মানে কতটুকুন পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো শর্ট ডিউরেশনে প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা লেকচার ফলো করতে পারেন, ভিডিও ক্লাস দেখতে পারেন, পিডিএফ ফলো করতে পারেন। এছাড়া কোশ্চেন সলভ তো অবশ্যই মাস্ট, এবং মক টেস্ট, এগুলো হচ্ছে প্রিপারেশনের জন্য মাস্ট, মানে জরুরি। তো এই জন্যে দেখা যায় যে মেডিকেল হায়ার স্টাডিজে রেসিডেন্সি ক্রাশ ব্যাচ চালু আছে, বা বিভিন্ন ব্যাচ বিভিন্ন সময় চালু হয়। তো এখন রানিং যে ব্যাচটা আছে সেটা হচ্ছে ক্রাশ ব্যাচ, যেটা জুলাই 12 থেকে স্টার্ট হবে। এখানে দেখেন যে টোটাল লেকচার আছে 50টার মতো, লাইভ এক্সাম হবে 34টা, এক্সাম টপিকস 19, রিভিউ এক্সাম এরকম হচ্ছে, সাবজেক্ট ফাইনাল, ফুল মক টেস্ট এরকম 3টা এরকম হচ্ছে ভাগ করা আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু, যাদের প্রিপারেশন মোটামুটি নেওয়া আছে, বা যারা নতুন আছেন, বসতে যাচ্ছেন রেসিডেন্সি প্রিপারেশনের জন্য, রেসিডেন্সির জন্য বা এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো মাঝখানে প্রিপারেশন কতটুকুন হয়েছে এটা ঝালাই করার জন্য বা যাচাই করার জন্য আপনারা রেসিডেন্সি প্রিপারেশনে কিন্তু বসতে পারেন। সেক্ষেত্রে আপনারা শর্ট ডিউরেশনের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য এই ক্রাশ ব্যাচ বা রেসিডেন্সির যে প্রিপারেশন ব্যাচ আছে, এখানে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন। এখানে লেকচার, তারপরে হচ্ছে লাইভ এক্সাম, এগুলোর মানে বারবার দিলে আপনাদের যেটা হবে যে আপনারা বারবার চর্চাটা হচ্ছে, একই টপিকস যদি আপনারা বারবার পড়েন, বা পড়া সম্ভব হচ্ছে না হয়তো, এক্সামটা দিলেন, সেখানে যে এক্সপ্লেনেশন গুলো আছে সেগুলো যদি পড়েন, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো পড়ার সুযোগ হচ্ছে না, কিন্তু এক্সপ্লেনেশন পড়তে পড়তে হয়তো প্রিপারেশন আপনার অনেকটাই হয়ে গেছে। তারপরে দেখেন যে এখানে অলমোস্ট হচ্ছে 31,000-এর মতো কোশ্চেন আসছে আর্কাইভে। তো আপনারা যদি এগুলো একটু দেখেন, যদি এক্সপ্লেনেশন গুলো দেখেন, তাহলে কিন্তু প্রিপারেশন অনেকটাই আপনাদের হয়ে যাবে, এবং শর্ট সময়ের মধ্যে হয়ে যাবে। কারণ আমাদের তো এখন আসলে সময়ের স্বল্পতা, যেটা সত্যি কথা। তো শর্ট সময়ে যেটা প্রিপারেশন আপনারা যেভাবে নিতে পারেন, এটাই হচ্ছে মানে এর জন্য হচ্ছে বেস্ট ওয়ে আমি মনে করি।
তো ফ্যাকাল্টি ওয়াইজ প্রিপারেশন নেওয়ার জন্য টেক্সট বুক যেগুলো ফলো করতে হবে মেইনলি এগুলোর মধ্যে আছে স্টেপ অন পেডিয়াট্রিক্স, আবিদ হোসেন মোল্লা স্যারের বই, 5th এডিশন, এটা মাস্ট। এবং সাথে এমআর খান স্যারের 6th এডিশনের যে বইটা আছে এটা আপনারা দেখতে পারেন। এমআর মোল্লা স্যারের 4th এডিশনের বই এবং নেলসন টেক্সট বুক এগুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখি যে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে ইনস্টিটিউট আছে আমাদের সিট সংখ্যা কি রকম আপনারা পাবেন। যেমন পেডিয়াট্রিক্স এর মেইনলি সাবজেক্ট কি কি আছে, যেমন মাদার সাবজেক্ট বা জেনারেল পেডিয়াট্রিক্স, এটাতে সিট সংখ্যা সবচাইতে বেশি গভর্নমেন্ট এবং প্রাইভেট বা অটোনোমাস মিলিয়ে। এছাড়া পেডিয়াট্রিক গ্যাস্ট্রোলজিতে দেখেন শুধু বিএসএমএমইউ তে আছে, গভর্নমেন্টের মধ্যে 4টা সিট আছে, প্রাইভেট এরকম 4টা। নিওনেটোলজিতেও বিএসএমএমইউ, বিআইসিএইচ, ডিএমসি এগুলো এই সব ইনস্টিটিউটে হচ্ছে সিট আছে। তো পেডিয়াট্রিক রিউমাটোলজি এটা নতুন সাবজেক্ট চালু হয়েছে, বিএসএমএমইউ তে অনলি আছে। তারপরে পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজি, পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি এই সকল ব্রাঞ্চ আছে। যারা ধরেন যে এফসিপিএস জেনারেল সাবজেক্টে করেছেন বা করতে চাচ্ছেন, তো তারা হচ্ছে পার্ট 1 করা আছে হয়তো, তারাও কিন্তু এক্ষেত্রে হচ্ছে যদি কোনো ব্রাঞ্চে যেতে চান বা ব্রাঞ্চের ব্যাপারে ইন্টারেস্টেড আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা রেসিডেন্সির এই সকল ব্রাঞ্চের সাবজেক্টগুলো চয়েস করতে পারবেন। আর ইনস্টিটিউট চয়েসের ব্যাপারে তো বলা আছে যে ভাইয়ারা বলেছিলেন যে 7টা ইনস্টিটিউট আপনারা মানে চয়েস করতে হবে, যেগুলোতে 7টা ইনস্টিটিউট আছে। যেগুলোর জন্য নাই সেগুলো তো আপনারা হচ্ছে আর দিতে পারবেন না, যে কয়েকটা আছে ওই কয়েকটাই আপনাদের সাবজেক্ট দিতে হবে বা যে সে কয়েকটা ইনস্টিটিউটই আপনাদের চয়েস করতে হবে। আচ্ছা, আর রেসিডেন্সি ক্রাশ ব্যাচে দেখেন এখানে হচ্ছে ফুল এক্সামের একটা রুটিনের প্ল্যান দেওয়া আছে। যেমন দেখেন আপনারা মাইক্রোবায়োলজির এখানে হচ্ছে মাইক্রোবায়োলজির টপিকস গুলো এখানে আছে, জেনারেল, সিস্টেমিক, ব্যাকটেরিওলজি এরকম ভাগ করা আছে। আবার মাইক্রোবায়োলজি আপনি 3টা পরীক্ষা দেওয়ার পরে এই 3টা টপিকস এর যে কোশ্চেন, 3টা যে টপিকস, এই টপিকসটা মিলে কিন্তু আবার একটা রিভিউ এক্সাম নেওয়া হচ্ছে। তাহলে দেখেন যে আপনারা যদি একটা মানে ক্রাশ ব্যাচে বা এরকম ব্যাচে যদি অ্যাডমিট হন, তাহলে যেটা হচ্ছে যে আপনারা মাইক্রোবায়োলজির এক একটা টপিকস আপনারা আলাদা আলাদা করে পড়ছেন বা পরীক্ষা দিচ্ছেন, সেটা আবার হচ্ছে আপনার রিভিশন হয়ে যাচ্ছে বা রিপিট হয়ে যাচ্ছে রিভিউ এক্সামের মাধ্যমে। আবার এরকম সবগুলো টপিকস শেষ হওয়ার পরে আপনাদের একটা হচ্ছে সাবজেক্ট ফাইনাল হবে বা হচ্ছে মক টেস্ট হবে। তো এই ধরনের দেখা যাবে যে একই টপিকস বা একই ইয়াগুলা সাবজেক্ট আপনার বারবার রিভাইজ দেওয়া হচ্ছে। বারবার রিভাইজ দিলে কিন্তু আপনাদের প্রিপারেশনটা মানে অনেক বেশি ভালো হবে। আরেকটা যেটা হচ্ছে যে রেসিডেন্সিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিপিট কোশ্চেন মোটামুটি ভালোই আসে, প্রায় 50% বা তার উপরে রিপিট কোশ্চেন আসে। তো আপনারা প্রিভিয়াস এক্সাম যদি এক্সামের কোশ্চেন গুলো যদি ফলো করেন, দেখবেন প্যাটার্ন কিন্তু অলমোস্ট এভারেজ একই রকমই আসে। তো কোশ্চেন প্যাটার্ন আপনারা বুঝতে পারবেন। আর এছাড়া হচ্ছে আপনাদের কোশ্চেন বারবার দেখা যায় যে একই টপিকস হয়তো কমন টপিকস যেগুলো থেকে বারবারই কোশ্চেন আসে, সেই টপিকস গুলো যদি আপনারা হচ্ছে ইয়া করেন, এক্সাম দেন, তাহলে দেখবেন যে ওই টপিকসটা আপনার বারবার পড়া হয়ে যাচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট টপিকস গুলো কিন্তু আপনাদের অনেক মানে বারবার বা রিপিটেটিভলি পড়া হয়ে গেলে সেটা কিন্তু এমনিতেই অনেকটা মেমোরাইজ করা হয়ে যায়। তো আর আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সাম দিলে আপনাদের টাইমের একটা ধারণা হয়। যেমন হচ্ছে যে রেসিডেন্সির ক্ষেত্রে যেটা বড় সমস্যা, এফসিপিএস এর ক্ষেত্রে আমরা দেখি যে এফসিপিএস এ কিন্তু অনেক বেশি সময় পাওয়া যায়। তো আপনি একটা টপিকস হয়তো জানেন, আপনার নলেজ আছে, আপনি চিন্তা করে সেটা অ্যান্সার করার সময় পাবেন। কিন্তু রেসিডেন্সির ক্ষেত্রে যেটা হয় যে আপনারা হচ্ছে একটা কোশ্চেন আপনি দেখলেন, সেটা কিন্তু আপনি ঘুরে এসে যে আবার কোশ্চেনটা আপনি রিপিট করবেন বা দেখবেন, ওটা নিয়ে চিন্তা করবেন, এই সময়টা থাকে না। অনেকটা আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, ইনস্ট্যান্ট আপনাকে অ্যান্সার করতে হয়। তো এটার জন্য হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার দেখা যাবে যে এটার মানে আপনার নলেজ বেশি থাকবে, সময় সম্পর্কে একটা ধারণা হবে। এবং হচ্ছে ভুল অ্যান্সার, যেহেতু নেগেটিভ মার্কিং কম, মানে মার্কটা তো খুবই মিনিমাইজ নেগেটিভ মার্কিং যেটা হয়। তো আপনি যদি নেগেটিভ মার্কিং হয়েও যায়, তারপর কিন্তু ওভারঅল আপনার মার্কস মোটামুটি চলেই আসবে।
ঠিক আছে, তো এই জন্য আপনি করবেন কি শুরু থেকেই সবগুলা কোশ্চেন হচ্ছে কোনো মানে কোশ্চেন আপনি স্কিপ করবেন না। সবগুলো কোশ্চেন যদি আপনি প্রথমেই যখন একটা কোশ্চেন দেখছেন ওটা মানে আপনার যেটা মনে হবে বা যেটা আপনি জানেন সেটা আপনি যদি সাথে সাথে অ্যান্সার করে যান তাহলে দেখবেন যে আপনি সময়ের সাথে সাথেই সব কোশ্চেন মোটামুটি সলভ করে ফেলতে পারবেন, মানে সব কোশ্চেন শেষ হয়ে যাবে এবং হচ্ছে আপনার টাইম সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং আপনার কোশ্চেন লেফট থাকবে না। তো আপনি যদি কোশ্চেন মানে সবগুলো অ্যান্সার না করতে পারেন তাহলে আসলে চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়। কারণ আমরা দেখি যে ক্লিনিক্যাল সাবজেক্ট যেগুলো সেগুলোতে প্রায় 70 to 75 বা অনেক সময় 80% মার্কসেরও প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি আপনি ধরেন যে সময়ের অভাবে বা প্র্যাকটিসের অভাবে আপনি সময় ম্যানেজমেন্ট করতে পারলেন না, দেখা গেল যে আপনি হয়তো 10টা কোশ্চেন রেখেই আসছেন, দিতে পারেননি, তখন কিন্তু আপনার ওই 10টা কোশ্চেন থেকে হয়তো কিছু মার্কস আসতো। আপনি যদি কিছুটা আন্দাজ করে একটা দুইটাও যদি হচ্ছে হয়তো ভুলও দাগায় আসতেন তারপর কিন্তু ওখান থেকে আপনার কিছু মার্কস চলে আসতো। কিন্তু আপনি যেহেতু ওই কোশ্চেন গুলো হয়তো দেখতে পারেন নাই যার কারণে হচ্ছে আপনার কিন্তু 10টা নাম্বার আপনার এমনিতেই চলে গেল। তো চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে গেল। আর যেগুলো আপনি অ্যান্সার করেছেন সেগুলো হচ্ছে 100% কারেক্ট হবে এরকম তো আসলে সবসময় পসিবল হয় না। তো এই জন্য হচ্ছে আমি সবসময় বলি যে আপনারা প্র্যাকটিস করেন। যত বেশি এক্সাম দিবেন তত বেশি আপনার নিজের ভুলটা বুঝতে পারবেন, নিজের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো বুঝতে পারবেন এবং হচ্ছে পরবর্তীতে আপনি যত বেশি এক্সাম দিবেন তত আর কি আপনি শার্প হলেন, পরীক্ষার জন্য আপনি তত বেশি প্রিপেয়ার্ড হলেন, এটাই বলবো। আর হচ্ছে রেসিডেন্সির ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি ক্লিনিক্যাল সাবজেক্ট ক্লিনিক্যাল ফ্যাকাল্টি হলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেসিক কোশ্চেন গুলো আসে যেটা আমি আগেও বললাম। তো বেসিকের প্রিপারেশন অবশ্যই আপনাদের ভালো মতো নিতে হবে এবং সাথে ক্লিনিক্যালটাও দেখতে হবে। তো ক্লিনিক্যাল অনেক সময় হচ্ছে বই তো আসলে 3-4টা আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আপনারা হয়তো সবগুলো বই দেখতে পারেন না বা সবগুলো বইয়ের হয়তো আহ মানে কোন পার্টটা আপনি পড়বেন কোন পার্টটা পড়তে পারবেন না এটা কিন্তু বোঝা যায় না। এই জন্য আপনারা হচ্ছে পিডিএফ বা গাইডলাইন যেগুলো আছে বা লেকচার ভিডিও যেগুলো আছে এগুলো একটু দেখতে পারেন, দেখলে আপনাদের জন্য ভালো হবে যে আপনাদের হচ্ছে মানে খুঁজে বের করতে হবে না যে কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা আমার হচ্ছে বেশি জরুরি বা আমি পরীক্ষার আগের রাতে কোনটা পড়বো কোনটা বাদ দিব। তো এগুলো বোঝার জন্য আপনাদের আসলে লেকচার বা ভিডিও গুলা দেখা দরকার এবং টপিকস এর উপর যখন এক্সাম দিবেন তখন তো আসলে ওটার উপর প্রিপারেশন হয়েই যাবে মোটামুটি। এই আহ মোটামুটি এগুলোই। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন জানতে চাইছেন যে আচ্ছা, রেডিওলজির জন্য কি কি বই ফলো করতে হবে। এখানে রেডিওলজির জন্য আলাদা কোনো বই ফলো করতে হবে না আপনার রেসিডেন্সিতে। আপনার এখানে হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির যে প্রিপারেশন, বেসিক সাবজেক্টের প্রিপারেশন, সাথে হচ্ছে আপনার ফ্যাকাল্টির ক্লিনিক্যাল পার্টের যে প্রিপারেশন যেটা সবারই সেম, সেটা আপনাকে ফলো করতে হবে। যেমন আমি তো বলছি অলরেডি বেইলি লাভ, তারপরে হচ্ছে এসআরবি, এগুলো হচ্ছে জেনারেল সার্জারির জন্য। গাইনির জন্য হচ্ছে আপনার আমাদের দত্ত, জেফকট, এই দুইটা বই। অর্থোপেডিক্স এর জন্য অ্যাপ্লি। বাট মেইন বই আপনি সব ডিটেলস পড়তে পারবেন না, এখানে খুবই সিলেক্টিভ জায়গা থেকে পড়তে হয়। সিলেক্টিভ কোশ্চেন আসে এখান থেকে। আপনি হচ্ছে আমাদের লেকচার ক্লাস ফলো করলে কি টপিক পড়তে হয় সেটা নিয়ে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন। প্লাস হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আপনি ঘাটেন ফ্যাকাল্টির, তাহলে আপনি বুঝবেন যে আসলে মানে ফ্যাকাল্টির পড়াটা আপনার কিরকম হবে। ঠিক আছে। প্রিয়াঙ্কা আমাদের পোস্টারটা একটু ইয়েতে রাখো, স্ক্রিনে ভর্তির পোস্টারটা অথবা আজকের গাইডলাইন সেশনের পোস্টারটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল যে এন্ডোক্রাইনোলজি এমডি নিয়ে কিছু বলার কথা বলা হয়েছিল, যে এটা বর্তমানে হচ্ছে যে গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলোর মধ্যে হচ্ছে বিএসএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, আর হচ্ছে প্রাইভেটের মাঝখানে হচ্ছে বারডেমে আছে এটা। আপনি যদি প্রাইভেট ক্যান্ডিডেট হন তাহলে হচ্ছে 3টি ইনস্টিটিউটে আপনি দিতে পারবেন, আর গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনাকে 2টি ইনস্টিটিউট দিতে হবে, ঢাকা মেডিকেল কলেজ আর হচ্ছে বিএসএমইউ। এটার মার্কস কেমন লাগবে? আসলে আমি শুরুতেই কথাটা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে, শোনা যাচ্ছে আমাকে? সেটা হচ্ছে শোনা যাচ্ছে রেসিডেন্সিতে ভাই, শোনা যাচ্ছে। মার্কস কেমন লাগবে, এই বিষয়টা আসলে প্রত্যেকবার পরীক্ষার জন্য একটা ইন্ডিভিজুয়াল বিষয়। ওই বছর কেমন পরীক্ষার্থী সেটাতে পরীক্ষা দিয়েছেন, আপনার প্রস্তুতি অন্যদের থেকে ভালো ছিল কিনা, এই বিষয়গুলো নির্ভর করে।
আপনার সাবজেক্ট যদি আপনার ড্রিম হয়, তার জন্য আপনি চেঞ্জ করবেন, সেটা যত কষ্টেরই হোক, সেটা যত বারেই হোক। এটা হচ্ছে মানে আমাদের একটা থিওরি যে হচ্ছে আমরা পছন্দের সাবজেক্টে পড়ার জন্য যা করা লাগে চেষ্টা করব। কিন্তু অনেকেই অনেক কথা বলেন যে প্রিপারেশন অনুযায়ী তারপর ঠিক করবো কোন সাবজেক্ট দিব, ভালো ভালো প্রিপারেশন হলে এটা দিব, খারাপ প্রিপারেশন হলে ওইটা দিব। এটা তো হচ্ছে যে একটা করতে হবে করলাম, সেটা তো এরকম না। আপনি যদি মাসুমকে জিজ্ঞেস করেন, ওগুলো যে আমার ড্রিম ছিল অর্থোপেডিক্সে যাওয়া। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার ড্রিম অনুযায়ী গেছি। আপনি যদি ডক্টর প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেন, একই কথাটাই সে বলবে। তো মানে এখানে তাড়াহুড়ো করার কিছু নাই। আপনি 5 বছর ঘর সংসার করবেন যে সাবজেক্টের সাথে, তারপর হচ্ছে সারা জীবন যাকে বয়ে বেড়াবেন, সেটা আপনার পছন্দের সাবজেক্ট হলে সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে এবং সময় ব্যয় করতে হবে। এখন মার্কসটা কেমন লাগবে, আপনি যদি নিজের সাথে নিজে কম্পিট করেন, সেইভাবে প্রিপারেশন নেন, 160 সকল সাবজেক্টের জন্য খুব ভালো মার্কস। 140 আমরা একটা বেস মার্ক ধরতে পারি। আসলে এরও কমে কোনো সাবজেক্টে চান্স পাওয়া যায় সেই ধারণা করে সেই সাবজেক্টে পরীক্ষা দিলে ওই বছর যেটাতে পাওয়া যাবে, এটা আসলে বলা যায় না। তাহলে আপনাকে এই 70% মার্কস ক্যারি করার চেষ্টা করতে হবে। 80% মার্কস অবশ্যই আপনাকে আপনার পছন্দের সাবজেক্ট, পছন্দের ইনস্টিটিউটে দেওয়ার সুযোগ দিবে। মেডিকেল অঙ্কোলজি, অঙ্কোলজিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শুধু অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, সরি রেডিয়েশন অঙ্কোলজি। তো রেডিয়েশন অঙ্কোলজিটা এটা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টিতে আছে, সার্জিক্যাল অঙ্কোলজি সার্জিক্যাল ফ্যাকাল্টিতে আছে, মেডিকেল অঙ্কোলজি আর অঙ্কোলজি হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টির পরীক্ষা, মেডিসিন ফ্যাকাল্টির সাবজেক্ট। সাবজেক্টটার ব্যাপারটা হচ্ছে যেরকম যে প্রিভিয়াস যারা আছেন আমার বন্ধুরা রেডিওথেরাপিতে এফসিপিএস পার্ট অন করতো, ওরা যারা এফসিপিএস পাস করেছে, ওরা কিন্তু দুইটাই প্র্যাকটিস করে। সেটা হচ্ছে যে মেডিকেল অঙ্কোলজি ওরা প্র্যাকটিস করে, রেডিয়েশন অঙ্কোলজি ওরা প্র্যাকটিস করে। এখন আমাদের দেশের পার্সপেক্টিভে মেডিকেল অঙ্কোলজি সম্ভবত আপনাকে মানে এটাই বোঝা যাচ্ছে যে মেডিকেল অঙ্কোলজিতে হচ্ছে কেমোথেরাপি নিয়ে প্র্যাকটিস করতে হবে, রেডিয়েশন নিয়ে আর কাজ করা যাবে না। কিন্তু সিলেবাসটা এরকম না, সিলেবাসটা অলমোস্ট সবকিছু কভার করে। একটা প্রমিজিং সাবজেক্ট। প্রত্যেকটা বিভাগীয় শহরে, 8টি বিভাগীয় শহরে আলাদাভাবে প্রধানমন্ত্রী বিশেষ প্রকল্পের মাধ্যমে হচ্ছে 100টি করে অঙ্কোলজির পেশেন্টের জন্য, ক্যান্সার পেশেন্টের জন্য বিশেষভাবে হসপিটাল এ 100টি করে আলাদা বিল্ডিং এর মাধ্যমে 100টি সিট বরাদ্দ করেছে। তো এইটি একটি বিশাল সরকারি জায়গায় কাজের সুযোগ করে দিবে। বেসরকারি জায়গায় কাজ করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সরকারি হসপিটালে, যে আমাদের এখানে ডাক্তার ডায়াগনোসিস করার পরে যে পেশেন্টকে যে রেজিমেন দিয়ে অ্যাডভাইস করেছিল, সেটাই বাইরের দেশগুলো বা পার্শ্ববর্তী দেশগুলোতে অ্যাডভাইস করতেছে। প্রায় পেশেন্ট পাচ্ছি আমরা, তারা হচ্ছে যে হয়তো বা ডায়াগনোসিসের ডাইলেমাতে ওইখানে পাশের কোনো দেশে গিয়েছিল, সেখান থেকে ফেরত আসার সময় তাদেরকে বলে দিচ্ছে যে আপনারা দেশে গিয়ে এই ওষুধগুলো দিতে পারবেন। সো এটা একটা প্রমিজিং সাবজেক্ট, যেখানে রোগটাও হচ্ছে দিনকে দিন বাড়তেছে, তো সাবজেক্টটাও ভালো করবে, চ্যালেঞ্জিং সাবজেক্ট। এরপরে একটি প্রশ্ন ছিল প্রিভিয়াস কোশ্চেন থেকে কেমন কমন পড়ে। রেসিডেন্সির সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে ইউ ক্যান প্রেডিক্ট দ্য কোশ্চেন, ইউ হ্যাভ এ সিলেবাস। গুড। সেটা হচ্ছে আপনি যদি, এটা মাসুম খুব সুন্দর করে বলেছে, আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন বা প্রিভিয়াস টপিক গুলো, কোশ্চেন বলতে হচ্ছে কি যে প্রিভিয়াস টপিক, যেরকম নিকোটিন ফিচারস অফ অর্গানোফসফরাস পয়জনিং, এটা লাস্টের কোশ্চেনে এসেছে। আপনি যদি ডেভিসনের বক্সটা পড়েন, সেখানে মাস্কার্নিক ফিচার আছে, সেখানে কমন কিছু ফিচার আছে, তাহলে কিন্তু নেক্সট ইয়ার বা তার 1-2 বছর পরে এখান থেকে আরেকটা কোশ্চেন আসবে, সেটা এটা আশেপাশে থেকে আসবে। এটাতে দেখা যায় 60 to 70%, অলমোস্ট 100 to 120% মার্কস you can carry if you revise with proper guideline, like proper topics wise যদি আপনি রিভাইজ করেন, আপনি ভালো করতে পারবেন। তো থ্যাংক ইউ। যে প্রশ্নগুলো এই পর্যন্ত পেয়েছিলাম সেগুলোর উত্তর দিতে চেষ্টা করলাম। প্রিয়াঙ্কা বা আমাদের মাসুমও আছে, ওরাও যদি কোনো প্রশ্ন থাকে ওরা উত্তর দিবে। আবারও ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আরেকজন জানতে চাইছেন যে উনি ফ্যামিলি প্ল্যানিং এ আছেন, ওদের পেশেন্ট এক্সপোজার নাই, ওনার জন্য কোন সাবজেক্ট ভালো হবে, দাদা একটু বলেন। ফ্যামিলি প্ল্যানিং এ হচ্ছে যে এটা মাত্রই ক্যাডার সার্ভিসে ঢুকেছে। এখানে হচ্ছে যে পোস্ট গুলো আছে, যে আপনাকে ক্যাডার সার্ভিস হচ্ছে এখানে প্রমোশন হবে এখন, যেহেতু ক্যাডার সার্ভিস মানে হচ্ছে যে আপনার পদ সোপান থাকবে একটা। তো ফ্যামিলি প্ল্যানিং এ যারা আছেন, আপনাদের জন্য আপনাদের যে কাজের ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে গাইনিতে আপনাদের ডেপুটেশন দেয়,
আপনাদের ট্রেনিং পোস্টও আছে, মাঝে আজিমপুর ম্যাটারনিটি, মোহাম্মদপুর ইনফার্টিলিটিতে আপনাদের পেডিয়াট্রিক্স এর ট্রেনিং পোস্ট আছে আপনাদের, এবং ডেপুটেশন দেয় রেসিডেন্সিতে। আপনাদের হচ্ছে অ্যানেস্থেশিয়াতে ট্রেনিং পোস্ট আছে এবং অ্যানেস্থেশিয়াতে ডেপুটেশন দেয়। এই তিনটা স্পেসিফিক্যালি আমি জানি, তিনটি বিষয় আপনি ছেলে হিসেবে আপনার জন্য তিনটি খুব ভালো হবে। গাইনিও মানে আমরা চাই যে এটাতে মেলরা আসুক। আর হচ্ছে এছাড়া আপনাদের ডেপুটেশন পলিসি বা ট্রেনিং পলিসি আমার জানা নেই, কিন্তু আমার ধারণা ভবিষ্যতের জন্য আপনি যেগুলো হচ্ছে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথের সাথে সম্পর্কযুক্ত সাবজেক্ট লাইক কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ফিটোম্যাটারনাল মেডিসিন, ইনফার্টিলিটি, এইগুলো বিষয়ে যদি আপনি এফসিপিএস বা এমডি এই কোর্সে চান্স পান, ওরা আপনাকে ডেপুটেশন দিবে এবং আপনি কাজ করতে পারবেন। পেডিয়াট্রিক্সের সবগুলো ফ্যাকাল্টিতে কাজ করতে পারবেন। সার্জারি ডিরেক্টলি কোনো ওখানে রোল নেই আমার জানা মতে। আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও কাজ করতে পারবেন ইন ফিউচারে। ওরা যদি হসপিটালে আছে ওদের, সেটাতে যদি আইসিইউ সেট আপে যায়, এগুলোতে কাজ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন আর জানতে কোনো চাইছেন যে গেস্ট্রোতে কিরকম মার্ক লাগে। মার্কের ব্যাপারটা আপনি অলরেডি বলছেন, আসলে আমি মার্কের অলরেডি ব্যাপারটা বলছি যে রিলেটিভ। হ্যাঁ, আর বিএসএমইউ প্রাইভেট ক্যান্ডিডেটদের অনারিয়াম দেয় কিনা? বিএসএমইউ দেয়। হ্যাঁ, বিএসএমইউ প্রাইভেট ক্যান্ডিডেটদের ওই অনারিয়াম মাসুম দেয়। শুরুতেই বলছিল যে বিএসএমইউ সহ সরকারি সকল প্রতিষ্ঠানেই প্রাইভেট ক্যান্ডিডেটকে অনারিয়াম দিচ্ছে, এবং সবচেয়ে ভালো একটি খবর হচ্ছে, এটা আমি গতকালকেই দেখলাম, যে রেগুলার মান্থলি দেওয়ার চেষ্টা করছে। এটা খুব ভালো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি চেষ্টা করেন, চান্স পান, এবং আমার যতদূর বিশ্বাস যে এটি একটি ন্যায্য দাবি, এবং এই দাবির সাথে এবং এই ব্যবস্থাপনার সাথে সবাই রাজি। যে বিষয়টাতে সবাই রাজি, সেই বিষয়টি শর্ট করে বন্ধ হবে না। আমি আশা করি এবং বিশ্বাস করি, এবং আমি প্রত্যাশা রাখি যে এই বেসরকারি ক্যান্ডিডেটদের চলমান ভাতাটা চলমান থাকবে। পিডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য ডেভিডসন থেকে কোনো বক্স পড়তে হয় কিনা, এটা একটু প্রিয়াঙ্কা আনসার করবে। অপথলমোলজির জন্য ক্লিনিক্যাল কি পড়তে হবে, মাসুম একটু যদি বলা যায়। অপথলমোলজি যারা দিবেন, অপথলমোলজি সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, আমি তো আগেও বলছি, আপনারা যে যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন দেন না কেন, ধরেন আপনি সার্জারি ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট চুজ করছেন, সবার প্রিপারেশন সেম। আপনি মেডিসিন ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট চুজ করছেন, তাদের সব কোশ্চেন সেম, মানে তাদের একই কোশ্চেনে পরীক্ষা হবে। আপনি পেডি ফ্যাকাল্টির কোনো সাবজেক্টে পরীক্ষা দিবেন, আপনারা সবাই একই সাবজেক্ট মানে এক কোশ্চেনে পরীক্ষা দিবেন। তো অপথলমোলজির যে প্রিপারেশন, সেটা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির প্রিপারেশন যেটা, সেটা ঠিক আছে। তো ক্লিনিক্যাল পার্টের যে কোশ্চেন, সেগুলো হচ্ছে আমাদের জেনারেল সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, অপথেলমোলজি, ইএনটি, তারপর হচ্ছে আমাদের প্লাস্টিক সার্জারি, মানে সার্জারিতে যত সাবজেক্ট আছে সবগুলো ইনক্লুসিভ কোশ্চেন আসে ওখানে। হ্যাঁ, আবার কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে সেটাও আমি বলছি। জেনারেল সার্জারি থেকে আপনি ক্লিনিক্যাল পার্টে বেশি কোশ্চেন পাবেন, আমাদের অ্যাবডোমিনাল সিস্টেম, জেনিটোরিনারি, তারপর হচ্ছে বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, এর সাথে হচ্ছে আপনার অর্থোপেডিক্স, গাইনি, আইএনটি, এই পার্ট থেকে আপনার হচ্ছে বেশি কোশ্চেন আসে। বাকিগুলাতে দেখা যায় নিউরোসার্জারি, কার্ডিওভাস্কুলার, থোরাসিক, ওগুলা থেকে একটা দুইটা করে কোশ্চেন আসে, প্লাস্টিক থেকে একটা দুইটা কোশ্চেন আসে, এরকম আর কি। তো প্রিপারেশন সেম। আপনি সার্জারি ফ্যাকাল্টির যে সাবজেক্টেই পরীক্ষা দেন না কেন, আপনাদের সবার প্রিপারেশন সেম, সবার কোশ্চেন সেম। প্রিয়াঙ্কা, পেডিয়াট্রিক ফ্যাকাল্টির জন্য ডেভিডসন থেকে কোনো বক্স পড়তে হবে কিনা? না, ইউজুয়ালি ডেভিডসন থেকে পড়তে হয় না, তবে বেসিকের ক্ষেত্রে ডেভিডসনের থেকে কিছু কিছু বক্স বা কিছু কিছু কোশ্চেন মাঝে মাঝে চলে আসে। সেটা বাট হচ্ছে ক্লিনিক্যাল, ফিজিওলজি, ফার্মাকোলজি বা হ্যাঁ প্যাথোলজি, যে কোনো জিনিসই ডেভিডসন থেকে আসতে পারে। হ্যাঁ আসতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আসতে পারে। বাট ক্লিনিক্যাল পার্টের জন্য আবিদ হোসেন মোল্লা বা আমি যেগুলো বললাম যে বইগুলোর কথা, সেগুলো থেকে পড়লেই ক্লিনিক্যাল পার্টটা ইনাফ। বাট বেসিক বা অন্যান্য সাবজেক্টের জন্য, মানে পেডিয়াট্রিক্স এর তো রেসিডেন্সির যে বেসিক পার্টটা আছে, ওটার জন্য কিন্তু ডেভিডসন থেকে কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে লাগবে। তাহলে আমাদের নতুন আর কোনো প্রশ্ন নেই। আহ ভাইয়া আরেকটা প্রশ্ন আছে, প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন পড়ে কি? বলছি আমি অলরেডি আনসার করছি। আচ্ছা। আপনি যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেন, প্রিভিয়াস কোশ্চেন যদি আপনি সলভ করেন, হুবহু কিছু কোশ্চেন আসে যে বারবার আসে, দেখা যায় 1 বছর 2 বছর গ্যাপে আসে। আর কিছু কোশ্চেন দেখা যায় স্টেম চেঞ্জ করে দেয়, আবার কিছু কোশ্চেন দেখা যায় ওই টপিক থেকেই অন্য কোশ্চেন আসতেছে। তো আপনি যদি টপিক হিসাব করেন, প্রিভিয়াস টপিক, তাহলে 50-60% আপনি কমন পাবেন কোশ্চেন।
ঠিক আছে? আর হুবহু কোশ্চেনও আপনি পাবেন, ধরেন 200টার মধ্যে 10-15টা কোশ্চেন পাবেন আপনি হুবহু আগে আসছে এরকম। তো রেসিডেন্সিতে কোশ্চেন এর জন্য সলভ করার কোনো বিকল্প নাই, আপনার আগের কোশ্চেন বারবার দেখার কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমাদের যে আর্কাইভটা আছে সেখানে আপনারা আপনার ইচ্ছা মতো যে টপিক আপনি পড়লেন সেই টপিক রিলেটেড সব কোশ্চেন আপনি সেখানে পেয়ে যাবেন, সার্চ দিলে সেগুলো আপনি সলভ করতে পারেন। পরীক্ষা চাইলে দিতে পারেন, পরীক্ষা না দিয়েও আপনি সলভ গুলা দেখতে পারেন, এক্সপ্লেনেশন গুলা দেখতে পারেন। ঠিক আছে? তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত রাত অবধি এই সেশনে থাকার জন্য। আশা করি আপনারা সবাই আমাদের এই সেশন থেকে উপকৃত হবেন। আপনাদের যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে আমাদের ফেসবুক পেজে বা আমাদের মেসেঞ্জারে আমাদেরকে নক দিতে পারেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে রেসিডেন্সি নিয়ে যতটুকু গাইডলাইন দেওয়া যায় বা রেসিডেন্সির যেসব আপনাদের ফ্রিকোয়েন্টলি আনসার কোশ্চেন গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। আমাদের সাথে দুজন মেন্টর ছিলেন, তাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাসুম, ধন্যবাদ ডক্টর প্রিয়াঙ্কাকে। আমরা আজকে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। জি ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।